সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা খুশি করা নিয়ে কথা বলবো। আমরা তো সবাইকে খুব খুশি করতে চাই, আমাদের খুব ইচ্ছে করে যে আমি সবাইকে খুশি করে জীবনে চলবো। কেউ একটু অখুশি হলে আমাদের মনটা খারাপ হয়ে যায়। তো আমরা খুশি করতে পারলে তো ভালো হতো, সবাইকে যদি খুশি করে জীবনে চলতে পারতাম তাহলে তো মানে জীবনটা অনেক সুন্দর হতে পারতো, আমরাও ভালো থাকতে পারতাম। কিন্তু আমরা যখন সবাইকে খুশি করতে গিয়ে অতিরিক্ত করে ফেলি, তখন দেখা যাচ্ছে এতটাই করে ফেলি যে সেটি পরবর্তীতে আমার মনের উপরে তো একটা প্রভাব ফেলছেই, আবার শরীরকেও কিন্তু কোনো না কোনোভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করতে শুরু করে। কারণ যখন আমি দেখছি যে আমি এত চেষ্টা করে যাচ্ছি, যে মানুষটিকে আমি ভালোবাসি তাকে আমি এত প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি তাকে খুশি করতে, কিন্তু সে আসলে খুশি হচ্ছে না, তার মনটা পাচ্ছি না। সেটা মানে শুধুমাত্র যে আমাদের সেটা জীবনসঙ্গী হতে হবে সে শুধু নয়, ছোটোবেলা থেকে বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, স্কুলের ফ্রেন্ডসরা হতে পারে, টিচাররা হতে পারে, অনেকের ভেতরে আমরা বড় হই। তা আমি সবাইকে খুব খুশি করতে চাই, সবার মন রক্ষা করে চলতে চাই। সেটা কি সম্ভব? কিন্তু তাও আমরা অনেক সময় চেষ্টা করি, এবং সেটা কেন করি সেটার পেছনে অন্য একটি বিজ্ঞান আছে, আজকে সেটির ভেতরে ঢুকবো না। তো এই যে আমরা খুশি করতে গিয়ে ক্রমাগত একদম ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছি, বলা হয় যে ট্রাই হার্ড, অনেক বেশি করে চেষ্টা করছি, নিজেকে অখুশি করে হলেও চেষ্টা করছি, তাতে করে আমার যে মনের উপরে আস্তে আস্তে একটা মানে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে এবং লেয়ারে লেয়ারে পড়ছে, সেটা আমরা বুঝতে পারি না। এবং সেটি দেখা যায় যে একসময় আমার শরীরকেও বেশ একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। শারীরিকভাবে আমরা তখন ভালো থাকতে পারি না, আমরা তখন বুঝি না যে কেন শরীরটা খারাপ করছে, কেন আমার হজম হচ্ছে না, কেন ঘুম হচ্ছে না। কিন্তু দেখা যায় ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা বলতে পারেন না যে আমাদের আসলে কী হয়েছে। তখন নানান রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমাদের যেতে হয়, কিন্তু ঠিক অসুখটাকে আইডেন্টিফাই করা যায় না। যাই হোক, আমি আর বড় করব না। তো আজকের টপিকটা হচ্ছে যে সবাইকে খুশি করতে গিয়ে নিজের মনের উপরে যে চাপ পড়ে, তাতে করে শরীরও কি খারাপ হতে পারে কিনা অতিরিক্ত যখন করছি আমরা। তো যারা স্টুডিওতে এসছে অতিথি হিসেবে, তারা আগেও এসছে অনেকবার, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। একজন হচ্ছে রেজিনা পারভিন, তোমাকে স্বাগত। রেজিনা একজন সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছে, বহু বছর ধরে ট্রেনিং নিয়েছে, আমরা একসঙ্গেই ট্রেনিং নিয়েছি অনেকগুলো। রেজিনা, তোমাকে স্বাগত জানাচ্ছি। আর একজন হচ্ছে জিয়ানুর কবির, তুমিও অনেকবার এসেছো। জিয়ানুর একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আর ও অনেকবার এসছে, একাধিকবার এসছে। ও এখন কাজ করছে তোমার একটা সংস্থার নাম দেখতে পাচ্ছি, এটা কি নতুন কোনো সংস্থা? পরিচালক হিসেবে আছো? অনেকদিন থেকেই কাজ করি এটাতে। মানবাধিকার উন্নয়ন কেন্দ্র, তাই তো? ওকে, সো কোনো একদিন হয়তো এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো সময় পেলে। তো তোমাকেও স্বাগত। তো কে আগে বলবে দুজনের মধ্যে? বলতে পারি আমি যদি। হ্যাঁ, বলো। আসলে অন্যকে খুশি করতে যখন আমরা যাই, তখন আমরা নিজের চাহিদাগুলো ভুলে যাই। আমরা আসলে বুঝতে পারি না আমার নিডটা কি, আমার চাহিদাটা কি। তখন আমরা মনে করি আমি যদি সব কিছু বাদ দিয়ে, বিসর্জন দিয়ে যদি ওনার জন্যই করতে থাকি, তাহলে হয়তো ওনাকে খুশি করতে পারবো। কিন্তু নিজের অধিকার, নিজের এগুলো বর্জন করার কারণে একসময় শরীরের উপর নেগেটিভ প্রভাব পড়ে এবং আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাই। তখন যেটাকে বলে ডিস্ট্রেস হয়, খুব মানসিক চাপ বেড়ে যায়, অস্থির লাগে, খারাপ লাগে। এই কারণে অনেক ক্লায়েন্ট দেখবেন হচ্ছে আপনি যেটা বললেন গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে আসে, হজম হচ্ছে না, পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, এটা হতে পারে। এবং যখন মানসিক চাপ বেড়ে যায় তখন কর্টিসল বা অ্যাড্রিনালিনের মতো হরমোনের হ্রাস হয়, শরীরে হ্রাস হলে তখন যেটা হয় আপনার অল্পতেই হচ্ছে মেজাজ খিটখিটে থাকে, ঘুমের সমস্যা হয়, ঘুমাতে পারে না, এবং হাত পা জ্বালাপোড়া করে, অস্থির লাগে। কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলেও কিন্তু এই সমস্যাগুলো ওইভাবে ধরা পড়ে না, মানে কি অসুখটা ধরা পড়ছে না। আরেকটা ব্যাপার যেটা সবচেয়ে বেশি হয়, এই প্যাসিভ মানুষগুলো, এটাকে আমরা প্যাসিভ প্যাটার্ন বলি, যারা আসলে নিজের চাহিদাগুলো ঠিকমতো বলতে পারে না, নিজে কি চাচ্ছে এটা জানাতে পারে না। তো এই প্যাসিভ প্যাটার্নটা একসময় থাকতে থাকতে কিন্তু এটা প্যারাডক্সিক্যালি উল্টে যায়। এটা কিন্তু তীব্র অ্যাগ্রেসিভ হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে ভাঙচুর করে, অনেক সময় নিজেরও ক্ষতি করে। কেউ কেউ হচ্ছে এক সময় অনেক বেশি চাপের কারণে হাত কাটে,
নিজের মাথায় বাড়ি দেয়, ভাঙচুর করে, রাগ করে, জেদ করে এবং অনেকগুলো সমস্যা আসলে হয়। সো নিজের চাহিদাটা বলতে পারা এবং অন্যের সাথে নেগোসিয়েশন করে নিজের সমস্যাগুলো সমাধান করা কিন্তু বড় ধরনের একটা দক্ষতা। এটাকে আমরা সামাজিক দক্ষতাও বলি। মানে অন্যের সব চাহিদা আমি পূরণ করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা সেটা পারি না। কিন্তু একটা মানে প্যাসিভ মানে নেচারের একটা মানুষ মানে সবাইকে খুশি করার খুব চেষ্টা করছে। আমাদের যে অনুরোধ করতে হয়, আমার যেটা দরকার আমি অনুরোধ করব, কে কি মনে করে না করে এটা তো আসলে ভেবে লাভ নেই। তবে অন্যের অধিকারের প্রতি সম্মান রেখে, অন্যের চাহিদা বুঝে আমি অধিকার, কিন্তু আমার যখনই প্রয়োজন হবে তখনই আমি খুব ভদ্রভাবে আমি অনুরোধ করব। আমি আসলে আমার যখন আমি পারবো না, আমার যখন সামর্থ্যের বাইরে চলে যাবে তখন আমি না করব। এগুলো আসলে না পারার পিছনেও কতগুলো কারণ আছে। একটা তো বলা হলো সোশ্যাল স্কিলের ডিফিসিট, এর পাশাপাশি হচ্ছে ওভারওয়েলমিং ইমোশন, মানে আবেগের অতি যে বাড়াবাড়ি, একটা ভয় কাজ করে, একটা হচ্ছে দ্বন্দ্ব কাজ করে, এগুলো পাশাপাশি হচ্ছে আমাদেরকে এই কাজগুলো করতে বাধা দেয়। আমরা তোমার কাছে পরে আসি, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম একটু আওয়াজটা জোরে শুনতে চাই। জি, আমার নাম জাকারিয়া। আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, একটা বিষয় জানতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি পেশায় ব্যবসায়ী, তো পরিবার আছে, স্ত্রী, সন্তান, 2 সন্তান সবই আছে এবং ফ্যামিলি বন্ডিং বাবা মা নাই, বাট বাকি আত্মীয় স্বজন, চাচা, মামা, ফুফু সবার সাথে মোটামুটি প্যারেন্টাল ম্যাটারনাল দুই দিক থেকে যোগাযোগ ভালো। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সবার সাথে ভালো যোগাযোগ রাখতে, আর তারপরেও ভুল বোঝাবুঝি হয় আর কি। কেন হয় সেটা আমি জানি না, বা দেখা যাচ্ছে কোনো কাজ আমার পছন্দ হচ্ছে না, আমি নাও করতে পারতেছি না, আবার হ্যাঁ বলে নিজের সাথে মানে রানও করতে পারতেছি না। এই ধরনের প্রতিবন্ধকতায় ভুগে এবং এতে করে দেখা যায় যে মানসিক চাপও আসে। আবার এমনি ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে কোনো সমস্যা নাই এই নিয়ে। এই ধরনের বাইরের মানে যে ইস্যুগুলো একান্তই না বা অনিচ্ছাকৃত বা হওয়া উচিত না, এই ধরনের ইস্যুতেই ভুগি আর কি। ফাইনালি অন্তর্দহন বা বিভিন্ন রকম টেনশন, তারপরে ঘুমের সমস্যা বা বিভিন্ন রকম পারিপার্শ্বিক সমস্যা হয় আর কি। এর থেকে মুক্তি হতে আসলে কি করতে পারি বা কি করণীয়? মানে আমরা তো ছোট করে আজকের সমস্যার সাথে খুব সম্পৃক্ত মনে হচ্ছে ব্যাপারটা আজকে আমাদের টপিকের সাথে। বয়সটা কত এখন? 39। এই সমস্যাটা কাদের সাথে বেশি হচ্ছে? মানে পরিবারের সাথে হচ্ছে না শুনলাম। না, স্ত্রী সন্তানের সাথে হচ্ছে না, আর আমার নিজের বাবা মা নেই। আচ্ছা, তো নিজের বাবা মাও নাই। কবে চলে গেছেন ওনারা? অনেকদিন। মা তো নাই প্রায় 12 বছর, বাবাও 5 বছর অলমোস্ট। বাবা পরে গেছেন? বাবা পরে। আচ্ছা, আর সন্তান দুজন আছে? সন্তান দুজন আছে। আচ্ছা, ওদের বয়স কত? 9 আর 4, 9+4+। আচ্ছা, এক ছেলে এক মেয়ে। ওকে। তো মানে সবই খুব আইডিয়াল মনে হচ্ছে যে বিবাহিত জীবনও ভালো, সন্তান দুজন, একজন ছেলে একজন মেয়ে, এবং স্ত্রীর সাথে এই জিনিসটা হচ্ছে না যে স্ত্রীকে অতিরিক্ত খুশি করতে চাইছি। না, কখনোই না। এই জিনিসটা আমি আগেই বলছি যে আমার পার্সোনাল লাইফে, আমার ফ্যামিলি লাইফে, মানে হাজবেন্ড ওয়াইফের লাইফে কোনো সমস্যাটা নাই। এটা এই ধরনের কোনো প্রবলেম আমার নাই। বাট পারিপার্শ্বিক বা ভাই বোনও, যে আমার 3 ভাই বোন, সেখানে যে ভাই বোনও খুব বেশি চাপ দিচ্ছে ব্যাপারটা এরকম না, কিন্তু একার পক্ষে সবকিছু ম্যানেজ করে কেমন যেন একটু হাঁপায় ওঠা, যেটা বলে আর কি। মানে সবকিছু একার পক্ষে, এটা যে শুধুমাত্র ফিনান্সিয়াল ইস্যু ব্যাপারটা তা না, সবকিছুই দেখা যাচ্ছে যে ফ্যামিলি সবাই একদিন একসাথে বসতেছে, যাচ্ছে, বা বিভিন্ন রকম ইস্যু আর কি। আচ্ছা, একটু বিভিন্ন রকম এগুলো না বলে একটু স্পেসিফিক করলে ভালো হয়। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল পেতে পারি, একটা স্পেসিফিক এক্সাম্পল, যে অমুক দিন এই ঘটনাটা হয়েছিল, সেখান থেকে আমি খুব কষ্ট পেয়েছিলাম। না, ধরেন খুব সিম্পল একটা জিনিস যদি এরকম হয় যে একটা ফ্যামিলি গেট টুগেদার, যেটা আমি করতে বলছি, হয়তো সবাই হয়ে 11th আওয়ারে হচ্ছে না, কিন্তু হচ্ছে না সেটা আমার কারণে, কিন্তু ফাইনালি বলতেছে যে ও উদ্যোগ নিতে, তাই হয় না। এই ব্যাপারটা এরকম হইতে পারে। সরি, একটা ফ্যামিলি গেট টুগেদার হওয়ার কথা, তারপর একটা ডেট ফিক্সড হলো, তারপর ডেট ফিক্সড হওয়ার ফাইনালি এটা কোনো কারণে 2 দিন আগে করসপন্ড করতে হচ্ছে বা হইছে, এটা পোস্টপোন করতে হলো, যেটা একটা ফ্যামিলি গেট টুগেদার। আমার কারণে না, সেটা আমার কারণে না, হয়তো এখানে 10 জনের মধ্যে অন্য একজনের কারণে হইছে, কিন্তু বলতেছে যে আমি উদ্যোগ নিছি, গুছাইতে আমি পারিনি। ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে দায়িত্বটা ঘাড়ে দিয়ে দিচ্ছে অন্য একজন, অন্যরা।
দোষটা, দায়িত্বটা না, দোষটা চলে দায়িত্বটা আসে আমি আমার কারণেই, একটু আমার কারণেই সুন্দর হচ্ছে বাংলায় না। বললাম আর কি, দোষটা চাপিয়ে দিচ্ছে যে তোমার জন্য হলো না। হলো না, কিন্তু আসলে যেখানে আমার কিছুই না, আমার আমি হ্যাঁ বা না, আমি হ্যাঁতেই ছিলাম, ব্যাপারটা এরকম। মানে ওইটা কিভাবে চলে এলো ঘাড়ের উপরে একটু যদি মানে দেখা যাচ্ছে আমার আরেকটা কাজিন পারতেছে না, সে হয়তো এখন তো আসলে সব কমিউনিকেশনে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন মাধ্যমে, থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে সে একটা গ্রুপে টেক দিয়েছে, আমার এই ঝামেলা আছে, আমি থাকতে পারতেছি না। আচ্ছা, ও থাকবে না, তাহলে আমিও মিস করতেছি, বা তাহলে পরে যাই। আমি পরেও যেতে চাইলাম না, আমি কোনো কিছু লিখলাম না, কিন্তু ফাইনালি এর পরে বলতেছে যে ও আগে গোছাইছে, ওইগুলা কথা বলবে না, এরকম একটা ইস্যু আর কি। এবং এই ধরনের ঘটনাগুলো দেখা যাচ্ছে আলটিমেটলি ফাইনালি সবকিছুর পরে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে আমাকে একদম বাই দিন, বা ও এটা করবে না, কেন করলো না, কিন্তু দেখা যাচ্ছে আসলে এখানে আমার কিছু করার নাই। মানে একটা কি ভুল আনওয়ান্টেড সিচুয়েশন হইছে, মানে কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর শিকার হতে হচ্ছে সব সময়। জি। এবং এটার কি একটা প্যাটার্ন আছে, এটা একটা হয় না, একটা ধারাবাহিকতা রয়েছে এটার মধ্যে, মানে এই ধরনের বেশি ধারাবাহিকই হচ্ছে আর কি, কম বেশি ভাবে হচ্ছে আর কি। আচ্ছা, হ্যাঁ। তাহলে মানে কোন জায়গাটাতে ব্যত্যয়টা হলো, যে একটা ফ্যামিলি গেট টুগেদার হওয়ার কথা ছিল, মানে এখানে ব্যত্যয়টা কোথায় হয়েছে? ব্যত্যয়টা তো আমি বলেই দিলাম যে 10 জনের মধ্যে একজন পারলো না, সে জানাইলো, কিন্তু সেই একজনটা আমি না। হ্যাঁ, কিন্তু বাকি হ্যাঁ তো 10 জনের মধ্যে একজন যখন সরি বলছে, তখন বাকি 9 জনের মধ্যে আমিও একজন। বাকি 8 জন হয়তো একাধারে বলে বসলো, ও পারতেছে না, এই খোঁজটা ও কেন নিল না, বা ও কেন এটা আরো আগে থেকে গোছালো না। তো প্রশ্নটা হচ্ছে যে সব দায়িত্ব তো আমার না। মানে ব্যাপারটা কি এরকম যে একটু প্রত্যাশা বেশি কাজ করছে সবার? ঠিক তাও না, প্রত্যাশা বলতে আমরা কি বোঝাবো, ফিনান্সিয়াল ইস্যু এরকম, এই ধরনের তো কোনো ক্রাইসিস আমাদের কারণ নাই। না না না, ফিনান্সিয়াল না, মানে হয় না যে প্রত্যাশাটা আর কি একসাথে একত্রিত হওয়া, কিন্তু এটা আসলে ঠিক প্রত্যাশাও না। মানে কেন সবাই একজনকে ভুল বুঝতেছে? তো সেখানেই প্রত্যাশাটা যদি থাকে তাহলে তো সবাই সবার টেক কেয়ারই করে। আমি যার কাছে প্রত্যাশা করি তার প্রতি তো আমার মানে সহমর্মিতা, ভালোবাসাও থাকবে। না না, সেটা তো আমরা আশা করতেই পারি। আমি বলছি যে তো সেই ক্ষেত্রে তো সেটা হচ্ছে না, হয়ে উল্টাটা হচ্ছে, শুধুমাত্র দোষ দেওয়া হচ্ছে আমি কেন আরো গোছালাম না, আর ভাই আমি একা কেন গোছাবো, আরো তো তোমরা বাকি যারা আছে, বাকি 8টা লোক বা 5টা লোক, তাদেরও তো গোছানোর কিছু থাকতে পারে। এই ধরনের সমস্যা হচ্ছে আর কি। হ্যাঁ, আমি একটা জিনিস, আমি আমার অতিথিদের কাছে চলে যাব, একটা জিনিস বোঝার চেষ্টা করছি যে কেন একটি মানুষকেই কেন টার্গেট করা হচ্ছে, তার কোনো কারণ কি পাওয়া গেছে কখনো চিন্তা করে? ওই ধরনের কোনো কারণ আমার জানা নাই। আচ্ছা, তাহলে তো একটু মুশকিল বের করা, মানে তাহলে তো পুরো গল্পটা আসলে মানে আমাদের কাছে সম্পূর্ণ স্টোরিটা পরিষ্কার হচ্ছে না আর কি, যে কেন একটি মানুষকে বারবার করে মানে ব্লেম করা হচ্ছে, মানে তার উপরে দেয়া হচ্ছে আর কি বোঝাটা। তো একটু লাইনে থাকতে হবে, আমি দেখি আমাদের অতিথিদের কোনো প্রশ্ন আছে কিনা, ওরা হয়তো জিজ্ঞেস করলে আরো ডিটেইলে আরো কিছুটা হয়তো বুঝতে পারবে। লাইনটাকে পাওয়া যাবে আবার? আচ্ছা, আবার চেষ্টা করা হচ্ছে। তোমরা যেটুকু শুনেছো, রেজিনা তো কিছু বলার সুযোগ পাওনি তুমি? হ্যাঁ, আমার ওনার এখন যে ঘটনা বললেন এটা ছাড়া আগের কথাগুলোর মধ্যে থেকে আমার একটা প্রশ্ন ছিল। উনি বলছিলেন যে ওনার বাবা মার যা নেই, বা পরিবারের কারোর সাথে ঝামেলা নেই, সব ঠিক আছে, কিন্তু অন্যদের সাথে সমস্যা হচ্ছে ওনার বোঝাপড়া একটা জায়গায়। তো এখানে অন্যরা কারা স্পেসিফিক, উনি কি এগুলো বের করতে পেরেছেন কিনা? মানে অন্যরা বলছে যে মানে পরিবারের আরো কিছু আত্মীয় স্বজন মিলে একটা গেট টুগেদার প্ল্যান করেছে, যেখানে একজন ব্যাক অফ করেছে যে করবে না সে। তো একজন ব্যাক অফ করাতে এটাতেই ঘটনাটা, কিন্তু আগেও উনি বলেছিলেন যে আমি এদিকে ঠিক আছি, কিন্তু অন্যদের ওখান থেকে সমস্যা হচ্ছে বলে আমি ভালো নেই, এরকম একটা কথাও বলেছিল। তাহলে সেটাও কিন্তু এরকমই পরিবার আত্মীয় স্বজনের বিষয়টা এখন হতে পারে যে কোনো রিলেশনশিপে কারো বা কয়েকজনের সাথে ওনার সমস্যা হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, যে কারণে পরিবারের এরা ওনাকে একসেপ্ট করছে না, এই যে ব্লেমিংটা করে দিলেন। না, আমরা আন্দাজ না করি, ওইটাই মানে আমরা একটু পুরো না জানলে বোঝা যাচ্ছে না। মানে আমাদের কাছে স্টোরিটা পুরো পরিষ্কার না, ক্লিয়ার না। মানে আমি বুঝতে পেরেছি যেটা উনি হচ্ছে ওনার একদম পার্সোনাল রিলেশনশিপ যেখানে আছে ছেলে মেয়ে বা ওয়াইফের সাথে, এই ক্ষেত্রে না বলতে সমস্যা হচ্ছে না, কিন্তু সেকেন্ড লেভেলের যে আত্মীয় স্বজনগুলো আছে, চাচা ফুপু মামা খালা এগুলো বা শ্বশুর বাড়ির আত্মীয়, তাদের সাথে গিয়ে উনি না বলতে পারছেন না। না বলাটা না, হ্যাঁ না বলার প্রশ্ন আছে। অনুষ্ঠানটা যে মানে একজন মানা করে দিল, তো তারপর অনুষ্ঠানটা আর হলোই না, এখানে না বলার বিষয়টা আসে না। এই যে দায়িত্বগুলো ওনার উপর আসছে,
এবং উনি হচ্ছে করতে পারছে না, অনেক জায়গায় না করতে পারতেছে না দায়িত্বগুলোতে। আই ডোন্ট থিংক দিস ইজ দ্য ইস্যু। এখানে আমরা তো আজকের ইস্যুটা হচ্ছে যে আমি ওনাকে ব্লেম করা হচ্ছিল যে প্রসপন্ড করলো, সে সবার সাথে কথাবার্তা না বলে প্রসপন্ড করলো, এরকম একটা কথা বলা। মানে যে মানুষটা পোস্টপন করেছে সেই মানুষটাকে দায় না দিয়ে তাকে দেয়া হচ্ছে, মানে আমাদেরকে যে কলার ছিলেন তাকে, তার উপরে দায়িত্বটা চলে আসছে। কিন্তু ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়নি। অতিরিক্ত দায়িত্ব নেই, এইজন্য এটা আমি কিছুটা বুঝতে পারছি এরকম, মানে আন্দাজ করে আমরা বলতে পারছি না। we have not get, মানে we don't have the entire story। এরকম সিচুয়েশনে কি করা যেতে পারে সম্ভাব্য, ওগুলো হয়তো আমরা দুই একটা বলতে পারি, আলোচনা করতে পারি। যেমন গ্রুপে অনেক সময় ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় দায়িত্ব। এবারে যেহেতু এরকম একটা মনে হচ্ছে যে উনি কষ্ট পেয়েছেন, উনি এর পরে ফার্দার দায়িত্ব আসলে উনি না নিয়ে এটা অন্য মানুষ কে দিয়ে দিলেন, কিংবা রোটেশন করে করা যেতে পারে। আমি বুঝলাম না যে কেন আমাদের কলার যিনি ছিলেন তার উপরেই কেন দায়িত্বটা আসছে, তাই না? একটা যদি ফ্যামিলি প্রোগ্রামও হয় ওটা তো আমরা রোটেশন করে দিতে পারি। অনেক সময় হয় কি যে কেউ খুবই দায়িত্বশীল, এটা পারবে, তাকে দেয়া যায়, মানে তাকেই বলা হয় এবং সেও কিন্তু খুশি হয়ে করে। কিন্তু এখানে কি ঘটেছে ব্যাপারটা খুব পরিষ্কার হয়নি আর কি। হ্যাঁ, উনি দ্বিতীয়বার, প্রথম কথাটার পরে দ্বিতীয় সেন্টেন্সটাই উনি বলেছেন যে উনি আসলে না করতে পারেন না। আমি ওইটা ক্যাচ করেই মানে পরে কথাগুলো বলছিলাম। আচ্ছা, আমরা তাহলে খেয়াল করি, না করতে গিয়ে ওনার বেশ কষ্ট হয় কিছু কিছু জায়গায়। কিন্তু উনি ওয়াইফ বা বাচ্চাদের সাথে পারে, কিন্তু এর আপনি কোশ্চেন করলেন তখন বললো যে ওয়াইফ বাচ্চাদের সাথে, পরিবারের সাথে সমস্যা হয় না, কিন্তু চাচা ফুপু এনাদের সাথে সমস্যা হয়। কিন্তু না করতে না পারার সাথে এই ঘটনাটা, তখন দায়িত্বগুলো বেশি নিতে হয় এবং ওনাকে কোনো কিছু হয়ে গেলে, অনুষ্ঠান না হলে তখন ওনাকে দোষারোপ করা হয়। আচ্ছা, আমি তাহলে আমি মিস করেছি আর কি। আমি এরকম তুমি এটা শুনেছো? আমি শুনেছি এটা যে উনি কেন সবার সাথে আলাপ না করে নিজে নিজে প্রসপন্ড করলেন, এরকম বিষয়টা নিয়ে সবাই কথা বলছে। কিন্তু ও যে না বলতে পারে না, এর কথাটা মিস করে গেছে। যদি এটা আগে হয়তো বলেছে নাকি, হয়তো আগে বলেছে একদম প্রথমেই বলেছে। তখন আপনি বললেন যে আমরা ওনাকে আবার পাবো কিনা জানি না। রেজিনা, আজকে টপিকের উপরে যদি, আচ্ছা হ্যাঁ, ওই তো আলোচনা সময় আছে কি? আছে 2 মিনিট আছে। আচ্ছা, একটু আমি ওই জায়গাটা একটু বলি যে এই কেন আমরা এটা করছি, মানে অন্যর আমার ইচ্ছার বিরুদ্ধে অন্যকে খুশি করার তাগিদ আমার ভেতর থেকে আসে অনেক সময়। কারণ আমি ওখান থেকে কিছু মানে একটা ড্রাইভিং ফোর্স বলি আমরা, আমার চালিকা শক্তি চলার পথে, যে প্লিজ আদার্স, অন্যকে প্লিজ করার টেন্ডেন্সি আমার মধ্যে থাকে, তখন তারা কিন্তু এই কাজটা বেশি করে। এটা কোথা থেকে আসে, এটা গোড়াটা কোথায়? এটা হচ্ছে, এটা আমি বলবো যে একটা শিশু জন্মানোর পরে সে কিন্তু তার জীবনের গল্প লেখে, যেমন নাটকের গল্প লেখা হয়, ওরকম স্ক্রিপ্ট বলি। তো সেই লেখাটা কিভাবে লিখছে, সে তার বাবা মাকে দেখছে, পরিবারের সবাইকে দেখছে, রোল মডেল হিসাবে কাউকে নিচ্ছে, সেখান থেকে তার কিন্তু স্ক্রিপ্টটা লিখতে থাকে, এভাবে চলতে থাকে। এবং লেখা হয়, ও নিজে লেখে না, নিজে না, মানে সে অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে ওটার ভেতর দিয়ে সে আগায়, সামনে কিভাবে চলবে নির্ধারণ করে। তো তখন দেখা যায় কেউ যদি হয় যে পরিবেশটা এমন ছিল, একটা ভীতিকর পরিবেশে বড় হয়েছে, বা অত সহযোগিতা পায়নি, বা সিবলিংদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, বাবা মা একটু ডিসক্রিমিনেশন করেছে, এরা কিন্তু আত্মবিশ্বাস কম নিয়ে বড় হয়। আমরা দেখেছি আমাদের কাছে যে ক্লায়েন্টরাও আসে, এরা কিন্তু অনেক ছাড় দেয়, ইচ্ছা হলেও সেটা বলে না। অনেক বাবা মা, আমি জিজ্ঞেস করি ওর চাহিদা কি, ওর কি ভাল লাগে, ও কিছু বলে না, ও খুব লক্ষ্মী বাচ্চা। আমাদের কাছে এরকম বলে, ও খুব লক্ষ্মী বাচ্চা, ও সব কথা শোনে, ও সব ফলো করে, ও ভাই বোনদের মারে না, এবং গুড বয়, সোজা কথা, অর গুড গার্ল, এবং সবাই গুড বয় গুড গার্লই হতে চায়। এই যে গুড বাবা মা বলছে এবং আমি ওটা হতে পারছি, এখানে একটা ভালো লাগাও কাজ করে যে আমাকে সবাই ভালো বলছে আর ও খারাপ, আমি ভালো। এই ভালো লাগা থেকে হতে হতে আমি কিন্তু বড় হয়ে আমি আর অন্যকে না বলতে পারবো না, এবং আমি সেখান থেকে নিজের ইচ্ছাগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমি আমাকে চিনতে পারি না, আমাকে হারিয়ে, মানে আমাকে না চিনে আমি অন্যের জন্য নিবেদিত প্রাণ হিসাবে সামনে চলে আসি। মূল জায়গাটা আসলে এইটা, কেন আমরা এটা করছি। এবং এইটা অবশ্যই মানসিক স্বাস্থ্যের একটা ব্যাপক, মানে এটার থেকে অনেক স্বাস্থ্যহানি হয়, মানসিক জায়গায় বিপর্যস্ত আসে, ডিপ্রেসিভ মুড হয়ে যেতে পারে, অবসাদ বোধে থাকে, জীবনের মানে থাকে না, আমি কেন বেঁচে থাকবো, মানে শরীরটাও তখন আস্তে আস্তে কাহিল হতে থাকে। আমরা ঘুরে আসি বিরতি থেকে,
সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি। আমাদের যে দর্শককে আমরা হারিয়েছি, বিরতির পরে ফোন করতে চাইলে আমাদেরকে ফোন করা যেতে পারে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে। সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমরা কথা শুরু করেছিলাম যে যখন আমরা নিজেদের কষ্ট দিয়ে হলেও অন্যদেরকে অতিরিক্ত খুশি করতে চেষ্টা করি, তখন সেটির একটা নেতিবাচক প্রভাব আমাদের শরীরের উপরও পড়ে কিনা। আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন এবং পুরোটা তার কথা শুনতে পারিনি, লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছিল, কিন্তু আমাদের অতিথিরা কিছুটা আলোচনা করেছে, কিন্তু পুরোটা আমরা আনতে পারিনি কারণ তাকে কোনো প্রশ্ন করা যায়নি, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। তো আমাদের ওই ফোনটা কি আর সম্ভব কানেক্ট করা? আচ্ছা, উনি ধরছেন না। ঠিক আছে, তাহলে তোমার আজকের টপিক নিয়ে আর কিছু অ্যাড করবে? বলেছি মানে এটাই, মানে এটা আমরা ক্যারি করি, মানে আমরা চলতে থাকি এভাবে। এই কথাটা একটু বলি, কারণ আমরা একটার পর একটা করতে থাকি অন্যের জন্য, একজন মানুষের জন্য না। আমি দেখেছি আমাদের আশেপাশেও অনেকেই আছে যে আমার কথার সাথে হয়তো অনেকের মিলে যেতে পারে, যে আমি পরিবারের আমি সবার জন্য করব এবং অন্য মানুষরা এক্সপেক্ট করবে, ইভেন বন্ধু বান্ধবও, যে ওই করবে এই জিনিসটা। আমরা অনেক সময় দেখি যে একটা গ্রুপে একজনের সবাই প্রশংসা করছে, সে অনেক ভালো, মাটির মানুষ, তার মতো মানুষ হয় না, খুবই অমায়িক, কিন্তু সে যখন বিপদে পড়ে, তার যখন অসুস্থ হচ্ছে, তখন কাছের মানুষগুলা কে কি করে, ওই সময়টা কিন্তু আপন মানুষ চেনা যায়, এটা একটা ব্যাপার। এবং এই সময় এই মানুষরা অনেক দুঃখ পায়, কষ্ট পায়, কারণ তখন সে তো করে, হ্যাঁ সে করে, তার একটা এক্সপেকটেশনও তখন থাকে যে আমার জন্য করবে, আমি তো করেছি, কিন্তু দেখা যায় অনেকে করে না, তখন অনেক হার্ট হয়, তারা মানে মানতে পারে না সেই জিনিসটা। এই কারণে আমি হার্ট যেন না হই, অতিরিক্ত করব, কিন্তু আমার মনে হয় আমার একটা অন্যরা কি করছে আমার জন্য সেটাও দেখার দরকার আছে, মানে নিজেকে একটু দেখাও দরকার আছে। আমি যদি কষ্ট পাই, আমার যদি দিন শেষে মাথা ব্যথা হয়, আমার হয়তো ভাল লাগছে না, পরের দিনও আমি বিছানা থেকে উঠতে পারছি না, অনেক সময় সোমাটিক মানে শারীরিক ব্যথা হয় শরীরে, মানসিক কারণে, এরকম অনেক সিমটম আছে। শরীরের অনেক কিছু সমস্যা হয়, খাওয়া অনেক দিন ধরে আমি খাচ্ছি না, অনীহায় থাকছি, তখন খেয়াল করা যে আসলে আবার মেজাজ খিটখিটে, এটা আলোচনা এসছে, মানে আমার আচরণে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি যেমন মানুষ তেমন আমি থাকতে পারছি না, তখন কিন্তু নিজের দিকে যত্ন নিতে হবে, নিজের খেয়াল নিতে হবে। আমরা একটা ফোন নিয়ে আসি রেজিনা, আবার পরে আবার দরকার হলে তুমি যোগ করো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা বিষয় একটু জানার জন্য ফোন দিয়েছি, একটু লাউডার শুনতে চাচ্ছি, জোরে। আচ্ছা, আমি একটা বিষয় একটু জানার জন্য ফোন করেছি, সেটি হলো আমার 22 বছর বয়সী একজন কাজিন আছে, তো সে কন্টিনিউয়াসলি ওই স্যাটিসফাইং যে ভিডিওগুলো থাকে ইউটিউব, এবং যেহেতু সে পূর্ণবয়স্ক, তারপরও মানে সে যে স্যাটিসফাইং বিভিন্ন ধরনের ভিডিও থাকে, যেগুলো হচ্ছে বিভিন্ন সাউন্ডের বা কোনো কিছু খাচ্ছে কন্টিনিউয়াসলি, এই ধরনের সাউন্ডের ভিডিওগুলো সে কন্টিনিউয়াস দেখে। মানে এগুলো না দেখলে সে মানে খিটখিটে বা খিটমিটে অবস্থায় থাকে। তো দেখা যায় যে ও সবসময় ওটা দেখলেই সে চুপ থাকে বা ঠান্ডা থাকে। এটা কি আসলে কোনো মানসিক সমস্যা কিনা, আর এটা থেকে আসলে উত্তরণের মানে সমাধানটা কি, এটা একটু আমরা খুব অনেক তথ্য লাগবে তো আমাদের, মানে স্যাটিসফাইং বলতে একটু আরেকটু যদি আমরা ডেসক্রিপশন পেতাম খুব ভালো হতো। ইউটিউব এবং ফেসবুকে এএসএমআর কিছু ভিডিও পাওয়া যায়, যেগুলো বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট কন্টিনিউয়াসলি এই টাইপের আর কি কিছু ভিডিও থাকে। মানে সাউন্ডটা কি ধরনের, কিসের সাউন্ড ওগুলো? যে কোনো কিছু খাচ্ছে, একজন ব্যক্তি কন্টিনিউয়াস খাচ্ছে, খাবারের সাউন্ড বা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট দিয়ে এই ধরনের ভিডিওগুলো সে কন্টিনিউ মানে দেখলে দেখা যায় যে চুপচাপ থাকে, অন্য সময় সে খিটমিটে থাকে আর কি। বয়সটা 22। 22। তাহলে এই যে ওর একটা অভ্যেস হয়েছে, এটা কতদিন ধরে চলছে? এটা 2-3 বছর হবে। 2-3 বছর। জি। ওর সাথে এটা নিয়ে কোনো কথা হয়েছে, ও যে ভিডিওগুলো এত কেন পছন্দ করছে? হ্যাঁ, সে বলে যে ওটা দেখলে তার নাকি একটু শান্তি লাগে, এছাড়া ভালো লাগে, এছাড়া তার মানে ওটা কোনো কারণে মন মেজাজ খারাপ থাকলে ওটা দেখলে নাকি তার ভালো লাগে। এবং এটা কি আসলে স্বাভাবিক ব্যাপার না একটা কোনো মানসিক সমস্যা, এই বিষয়টা একটু আসলে একটু কি নেশার মতো হয়ে গেছে? হ্যাঁ, অনেকটা নেশার মতোই হয়ে গেছে। কারণ দেখা যায় যে ওটা না দেখলে কোনো কাজের ফাঁকে মানে ওটা ওর দেখতেই হবে, এরকম একটা ব্যাপার আমি ফলো করছি আর কি।
তো ব্যাপারটা নিয়ে ওকে আমি কয়েকবার জিজ্ঞাসাও করছি যে এটা তো এরকম, ওই সাউন্ডটা যখন চলে দেখা যায় আমার মাথায় লাগে আর কি। তো দেখা গেছে আমি বলছি যে এটা কন্টিনিউয়াস, এই ধরনের মানুষ তো নর্মাল কোনো ভিডিওস দেখতে পারে, নাটক দেখতে পারে বা রিলস দেখতে পারে, কিন্তু কন্টিনিউ ওই একই টাইপের ভিডিও খাচ্ছে, খাওয়ার সাউন্ড, এটা কেন দেখতে হবে? এটা তো খুব বিরক্তিকর লাগে একটা না। তো সে বলে না এগুলো আমার দেখতে খুব ভালো লাগে, এগুলো ছাড়া মানে এগুলো না দেখলে শান্তি লাগে না। আচ্ছা, ওটাতে ভিজুয়ালও থাকে, মানে শুধু সাউন্ড না, ভিজুয়ালটাও থাকে। রাইট রাইট, ভিজুয়ালও থাকে। খাচ্ছে আর খাওয়া ছাড়া আর কি আছে? না, খাওয়ারটাই আমি ফলো করছি যে সবসময় কোনো কিছু খাচ্ছে একজন মেয়ে বা মহিলা ভিডিওর মধ্যে সাউন্ড করে করে খাচ্ছে, সাউন্ড করে করে এই কিছু মানে ওই খাবারগুলো ইয়া টাইপের কিছু মাটি টাইপ একটা খাবার, মানে আই থিংক, আই ডোন্ট নো, এটা আমি নিজেও শিওর না, বাট ওই টাইপের একটা খাবার যেটা খালি সাউন্ড হয়, একটা সাউন্ড হয় আর কি। হ্যাঁ, খাবারটা না মানে মাটি নাকি? না মাটি না, ওটা ওই টাইপের একটা আর কি। মানে ওই খাবারটা কি বোঝা যাচ্ছে না। হ্যালো, না আমি এটা আসলে আমি নিজেও জানি না ওই খাবারটা অ্যাকচুয়ালি কি, বাট এটা যে এক ধরনের খাবার, ওটা খাওয়ার সময় মানে কর্মর বুঝেছি, একটা মানে বিস্কিট টিস্কিট, মানে শক্ত বিস্কিট কামড় দিলে যেরকম শব্দ হয়, ওই সাউন্ডটা হয়, ওই সাউন্ডটাই ওর কাছে স্যাটিসফাইং লাগে আর কি। এবং এটা কত ফ্রিকোয়েন্টলি করছে সে, মানে ওটা কত, মানে দিনের মধ্যে কতক্ষণ মানে ওটা ওকে দেখতে? আমি যতটুকু ফলো করছি যে সব সময় মানে দেখা গেছে একটু সুযোগ পেলেই, এবং ওটা না শুনলে তার ঘুমও আসে না, এই ধরনের আর কি ব্যাপার। আচ্ছা, ঘুমানোর ক্ষেত্রে ওটা শুনে ঘুমাতে হয়, ঘুমানোর সময় ওটা শুনতে হয়। হ্যাঁ, এরকম ব্যাপার। তাকে জিজ্ঞেস করছি এটা নিয়ে যে কেন এটা করছে, ওর কথা যে আমার এটা না দেখলে ভালো লাগে না আর কি, এই ধরনের ব্যাপার। আচ্ছা, ওর এমনি বাকি জীবনের যে ও এখন করছেটা কি? 22 বছর বয়স তো, ও পড়াশোনা করছে। কি পড়ছে ও বিবিএ তে পড়ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। ওখানে ওর পারফরম্যান্স কেমন হচ্ছে? এভারেজ, মানে খুব বেশি ভালো বলা যাবে না, এভারেজ। বাট এই জিনিসটা, এই অভ্যাসটা আমি ফলো করছি, তো এটা নিয়ে আমি তাকে জিজ্ঞেস করেও তার কাছ থেকে কোনো সদুত্তর পাইনি। তো ভাবলাম যে আমি আপনাদের থেকে একটু জানার চেষ্টা করি যে আসলে এটা কি কোনো স্বাভাবিক ব্যাপার না মানসিক কোনো মানে ব্যাধি। হ্যাঁ, মানে এখানে তো আরো তথ্য দরকার ছিল। যাই হোক, আমরা নিশ্চয়ই আরো অতিথিরা আরো প্রশ্ন করবে। একটু জানতে চাইছিলাম যে ওর মানে পরিবারের কে কে আছেন? ওর বাবা মা আছে, ভাই বোন আছে, এই আর। ভাই বোন মানে কয়জন? ওরা হচ্ছে 2 বোন 1 ভাই। ও কি একই ভাই? একটাই, হ্যাঁ, এক ভাই। ও কত নাম্বার? ও সবার ছোট। আচ্ছা, তো এই ব্যাপারটা ওর বাবা মা খেয়াল করেননি আগে? বেশ একটা লম্বা সময় ধরে তো করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য ওর বাবা মা ওকে কন্টিনিউয়াস বকাবকি করে যে কেন এটা কেন দেখতে হবে, এবং আশপাশের অনেকেই এটা নিয়ে তাকে কমপ্লেন করছে, বাট সেটা নাকি তার আমাকে উল্টা এসে বুঝাইছে যে এরকম অনেকেই আছে যারা এগুলো ভিডিও দেখার নেশা আছে, এটা বোঝায় আর কি। কিন্তু ওর বাবা মা এটা নিয়ে আসলে কিছুটা ওরিড আর কি। মানে ওনারা বকাঝকা করছে যে এগুলো কেন দেখতেছো, মানে সাউন্ড এফেক্টটা দেখা যায় অন্যদের জন্য বিরক্তির কারণ আর কি, কন্টিনিউ একটা সাউন্ড। এবং বেশ জোরে, যখন এফেক্টটা হয় তখন বেশ জোরেই শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। জি জি জি। আচ্ছা, ওকে। তো সবার জন্য তো বিরক্তির কারণও হচ্ছে, তাই না? বড় 2টা বোন আছে। জি জি জি। তো ওরাও কি একটু নিষেধ করছে ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে কন্টিনিউয়াস, ওর ছোটরা, ওর জুনিয়ররা ওকে নিষেধ করছে এই বিষয়ে, যে এটা মানে হঠাৎ কোনো কিছু দেখা এক জিনিস যে আমার এটা ভালো লাগতেছে আমি দেখতেছি, কিন্তু যখন এটা অভ্যেসে পরিণত হয়েছে, মানুষ ফলো করছে, তখন তাকে কন্টিনিউয়াস এটা নিয়ে আসলে নিষেধ করছে যে এটা কেন বা এটা খুব বিরক্তিকর, কিন্তু সে এটাতে আসলে তোয়াক্কা করে না। তো এই ক্ষেত্রে কি আমাদের কোনো মানে, আচ্ছা, উত্তরগুলো আমরা পরে চিন্তা করি। আর একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম যে 2 বোনের পরে তো ভাই, তো আমাদের দেশে তো ভাই বড়, তারপরে ও বড়? না না না, ভাইটা মানে যার কথা বলছি সে মেয়ে। আচ্ছা, মেয়ে। আচ্ছা আচ্ছা, প্রথমে ভাই, তারপরে 2 কন্যা সন্তান। জি জি। এবং যার কথা আমরা শুনছি সে সবার ছোট। জি জি। আচ্ছা, ওকে। একটু কি এমন হতে পারে যে ওকে একটু মানে অ্যাটেনশন কম দেওয়া হয়েছে, ও একটু অ্যাটেনশন সিকিং এর কোনো ব্যাপার থাকতে পারে? ওকে অ্যাটেনশন চাইছে সবার কাছ থেকে, এরকম হতে পারে কি? এভাবে তো তুমি এটা করো না, এটা করো। অনেক সময় হয় কি, আমরা পজিটিভ অ্যাটেনশন না পেলে, মানে একটা খুব সুন্দর কথা আছে যে তুমি যদি আমাকে কিস করতে না পারো, অ্যাটলিস্ট একটা লাথি দাও।
হ্যাঁ, সো আদর করতে না পারলে অন্তত তুমি মারলেও মনে হচ্ছে আমার কোনো স্টিমুলেশন পেলাম, মানে ও কি একটু মনোযোগটা কম পেয়েছে পরিবারের কাছ থেকে? এটা ব্যাপারে হ্যাঁ এরকমটা হতে পারে, এটা আমারও যেটা ধারণা এরকম কিছু হতে পারে, অ্যাটেনশনের কারণেই হয়তো বা সে ওইদিকে একটু মানে আসক্ত হয়ে গেছে আর কি। বলা হয় যে পজিটিভ অ্যাটেনশন না পেলেও আমরা নেগেটিভ অ্যাটেনশন মানে আনকনসিয়াসলি খুঁজতে থাকি আর কি। হ্যাঁ, মানে সবাই আমাকে নিয়ে অস্থির হয়ে গেছে, আমাকে কিছু একটা বলছে, সো জানি না ওটা ওর সাথে কথা বললে আরো ডিটেইল জানতে পারলে আরো বোঝা যেত। একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিরা প্রশ্ন করবে কিছু। তোমরা একটু প্রশ্ন করো। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ওই যার কথা বলছেন উনি কি নিজের কোনো ক্ষতি করে, রাগ জেদ করে হাত কাটে বা হচ্ছে নিজের শরীরের উপর আঘাত করে? না না না, ওর রাগ জেদ হলেও ওই ভিডিও দেখে, দেখা যায় যে মানে কারো উপর ঝগড়া হলেও মানে যে কোনো সময় ওই ভিডিওটা দেখে আর কি, এরকম ব্যাপার, কিন্তু ভাঙাচোরা বা এরকম কিছু করে না। ঠিক আছে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে ওনার খাওয়া দাওয়া প্যাটার্নটা কি, মানে ছবি দেখছে এটার সাথে খাওয়া দাওয়ার বিষয়ের কোনো কিছু লিংক আছে কিনা ওই জন্য জিজ্ঞেস করছি। না না না, ওরকম কোনো কিছু নাই, আমি দেখছি যেটা, কিন্তু খেতে খেতেও দেখে, আর খাবার পরিমাণ খুব কম খায়, দেখা যায় ওই বয়সী হিসাবে ছোট বাচ্চাদের পরিমাণে খাবার খায়, খুব কম খাবার খায়, এটা ফলো করতে হবে। ওকে, আর কোনো প্রশ্ন নেই? জি, মানে 2-3 ঘন্টা দেখছে তো ওটা একটু মনে হচ্ছে একটু নেশার মতো হয়ে গেছে আর কি, এরকম লাগছে শুনতে। মানে কন্টিনিউয়াস দেখা যায়, সুযোগ পেলেই দেখছে, আশপাশের মানুষও বিরক্ত হচ্ছে, তারপর নিষেধ করছে তাও সে ওটা দেখে আর কি, এরকম ব্যাপার। ও কি ক্লাসে মন বসাতে পারে? এটা কি কোনো খবর নেওয়া হয়েছে? ক্লাসের ব্যাপারটা মোটামুটি নিয়মিত কাজ, ক্লাস বাসায়ও টুকটাক কাজ করে, এগুলো ব্যাপারে কোনো কিছু অস্বাভাবিক মনে হয়নি, কিন্তু আমরা যতটুকু পারিবারিক ভাবে ফলো করছি সেটা হচ্ছে যে ওই যে কোনো সময় দেখা যায় সবাই আড্ডা দিচ্ছে, ও এক সাইডে চুপচাপ ওটা দেখতেছে, এরকম ব্যাপার আর কি। সেটাই, মানে এবং যখনই ওটা করছে তখন ফ্যামিলির মানুষজন ওকে মানা করছে ওটা করতে, তাই তো? জি জি জি, মানা করে, নিষেধ করে, এমনকি অনেক সময় রাগারাগিও করে এটা নিয়ে যে কেন দেখতে হবে, ও দেখা যায় জেদ করে যে দেখতে। ও জেদ করে কি করে, মানে জেদটা যখন তখন আবার না আমি দেখবই, আমি দেখলে মানে আমার এটা দেখতে ভালো লাগে, রিয়াক্ট করে আর কি, এক প্রকার অনেক বেশি রিয়াক্ট করে তখন। অনেক বেশি না, কিন্তু রিয়াক্ট করে আর কি, যে না আমি দেখবো, মানে এরকম একটা জেদ। কিন্তু ও তো যদি এটা হয়তো যে 10-12 বছরের বা একটা 7-8 বছরের শিশু, এর ক্ষেত্রে তাও ছোট বাচ্চা একটা ভিডিও দেখার জন্য জেদ করছে এরকম, কিন্তু 22 বছরের ক্ষেত্রে যখন এরকম করছে এটা একটু অস্বাভাবিক মনে হলো আর কি। ফোনটা কি ওর নিজের? হ্যাঁ হ্যাঁ, ফোন নিজের। আচ্ছা, মানে এমন কি কখনো হয়েছে যে বকাবকি করে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে ওর কাছ থেকে? না না, এরকমটাও কখনো হয়নি, মানে এক্সট্রিম কিছু করা হয়নি, নিষেধ করা হয়, কিন্তু সে পূর্ণবয়স্ক হওয়া সত্ত্বেও এই ব্যাপারটা যে আমরা এমন ভাবেও বুঝাইছি যে ভিডিও দেখা ভালো, যে কোনো রকম ভিডিও দেখা ভালো, কিন্তু একটা ভিডিও মানে একই রকম ভিডিওর উপরে আসক্তি তৈরি হওয়া এটা কখনোই ভালো না, এভাবেও বোঝানো হয়েছে তাকে। বাট সে দেখা যায় কোনো সময় ভালোভাবে বুঝাই বললে হয়তো একটু অফ রাখছে, বাট আবার সুযোগ পেলে তখন আবার দেখে যে ওটা দেখে, মানে ওর কথা হচ্ছে যে ওটা দেখলে তার ভালো লাগে, এরকম একটা মানে কোনো একটা চাহিদা তো পূরণ হচ্ছে, সেই চাহিদাটা কিসের চাহিদা সেটা আসলে খুব ভালো হতো ওর কাছ থেকে জিজ্ঞাসা করতে, যে এটা লাভ কি, বলছে যে এটা মানসিক ভাবে শান্তি দেয়, এটা বুঝাইছে। ডেফিনেটলি শান্তি পাচ্ছে, কোনো না কোনো কিছু স্যাটিসফাই হচ্ছে, কিন্তু মানে ওর নিডটা আসলে কোন নিডটা স্যাটিসফাই হচ্ছে সেটা একটু জানতে পারলে হয়তো আরো ডিটেইলে বোঝা যেত ব্যাপারটা। ঠিক আছে, আমি যদি পরবর্তীতে পারি সরাসরি। আচ্ছা, আমাদের অতিথির আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, ওর বন্ধু আছে কিনা, বন্ধুদের সাথে কতটা সময় দিচ্ছে? না, বন্ধু আমি খুব দেখি নাই, যে দেখা যায় ঘর কোনো টাইপেরই আছে। আচ্ছা, ফ্রেন্ড কি টাইপের? ঘর কোনো মানে বাসায় থাকে, ঘর কোনো টাইপের। হ্যাঁ, একা থাকতে ভালোবাসে? জি জি, সব সময় একা, এমনও হয় যে রুমে অন্ধকার রেখে চুপচাপ একা থাকে, এরকম ব্যাপার আর কি, খেয়াল করছি আমি। আচ্ছা, তার নাকি অন্ধকারেই থাকতে ভালো লাগে, এরকম ব্যাপার। তাহলে কি একটু বিষণ্ণতাও আছে ওর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ওটাও আছে, বিষণ্ণতা, চুপচাপ, সব সময় যে ফ্লুয়েন্ট তা না, মাঝে মাঝে দেখা যায়, কিন্তু বেশিরভাগ সময় বিষণ্ণতা কিংবা একাকী থাকতে তার ভালো লাগে, বন্ধুদের সাথে ঘোরাফেরা মেশা, এই জিনিসটা কম দেখছি আর কি। সেটাই, আর রেজাল্টটা এভারেজ হচ্ছে, তেমন ভালো না আবার তেমন খারাপ না। না, বলা যাবে না যে একবারেই খুব ডাল তা না, আবার খুব ভালো করছে তা না, এভারেজ।
একটু কি ওর ঘুমের প্যাটার্নটা জানা সম্ভব? ঘুমের নিয়মও ঠিক আছে, আমি দেখছি যে আর্লি ঘুমায় আবার আর্লি ওঠে, এরকম ব্যাপার। আচ্ছা, কিন্তু ভিডিও না দেখলে আবার ঘুমাইতে পারে না, এরকম ব্যাপার। ওই ভিডিও ছেড়ে ওইটা ছেড়ে নাকি ঘুমায়, এটা শুনেছি। ও, ওটা চলতে থাকতে হবে? চলতে থাকবে, ও ঘুমাবে, এরকম। কিন্তু তাহলে ওর মানে কোয়ালিটি, স্লিপের কোয়ালিটি কেমন হচ্ছে সেটা আর কি আমরা বুঝতে পারছি না, তাই না? ওটা যদি চলতে থাকে তাহলে ওটা তো, তার মানে ওটা সারা রাতই চলে, এরকমই কি ব্যাপার? কখনো হয়তো ঘুমের মধ্যে হয়তো বা ফোন অটোমেটিক যদি অফ হয়ে যায় বা ও নিজে অফ করে ফেলে, এরকম। কিন্তু ঘুমায় গেলে তো চলতেই থাকে, এটা হয়তো ওকে, তাহলে তো এটা ওর নিত্য সঙ্গী হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটাই আর কি, এই জন্যই আমরা ওরিড। আসলে তো একটু মানে আমাদের ভাবা দরকার এটা নিয়ে। তো আমাদের আর প্রশ্ন নেই না? ওকে, অনেক অনেক ধন্যবাদ। একটা ভিন্ন ধর্মী আলোচনা করার সুযোগ হবে আমাদের, এবং ভিন্ন ধরনের একটি অসুবিধার কথা শুনলাম, আমরা আলোচনা করছি। আবারও অনেক ধন্যবাদ। রেজিনা বল। এখানে আসলে একটু ভিন্ন ধর্মী, যে একটা স্পেসিফিক সাউন্ডের জিনিস সে দেখছে, তো এটা তো মানে আসক্তি অবশ্যই, মানে যেহেতু 3 বছর ধরে চলছে এবং এটা হলে তার প্লেজার পাচ্ছে, এখান থেকে ভালো লাগছে, আর এটা না হলে আবার ঘুমাতে পারছে না, তার মানে এটা তার লাগবেই, এরকম একটা জায়গা। তো স্বাভাবিক এই বিষয়টা আসলে উনি বারবার বলছিলেন, এটা স্বাভাবিক আমরা বলতে পারছি না, ভাই না, উনি বলছিলেন বারবার যে এটা স্বাভাবিক কিনা। তো সেটা আমরা আসলে স্বাভাবিক না, এটা আমি বলবো। আমার যেটা মনে হয় যে তার বন্ধুও নেই, আবার অন্ধকার ঘরে থাকে, কিছু কিছু এটা সাইন সিমটম আমরা পেয়ে যাচ্ছি। তো অবশ্যই মানসিক স্বাস্থ্যসেবা তার দরকার, মানে সেবায় আসা দরকার, ওখানে সে বিষয়টা নিয়েও কাজ করতে পারবে। কিন্তু ও কি যাবে কিনা, ওইটাই, ও তো বলবে যে আমি তো ঠিক আছি, আমার তো ওইটাই পরিবার কিভাবে মানে তৈরি করবে। অবশ্যই ওকে বলেই নিয়ে যেতে হবে, মানে ও রাজি না, অনেক আপা অনেক সময় না বলে প্যারেন্টসরা নিয়ে আসে, বলে বেড়াতে যাচ্ছি। এটার ব্যাপারে আমি জানি না তুমি কি করো, আমি কিন্তু একদম যে আসবে তার সাথে কথা বলে দিয়ে, হ্যাঁ সেটাই, ওটা আমিও ওইভাবে সাধারণত এই সুযোগটা বাবা মাকে দেই না, কিন্তু অনেক সময় এরকম হয় কিছু বলে না। ধরো মানে অ্যারাউন্ড 12 ইয়ার্স ওল্ড, তারপরেও কিন্তু তাকে টেক্সট করতে বলি। মানে ওই দিন একজন এসেছে 14, ও বলেছে যে ও আর কারো কাছে যাবে না, তাই বললাম যে ওকে তারপরেও আমাকে একটু লিখুক, কারণ এটা বাবা মা তো নিয়ে আসলে ওটা কাজ হবে না, সেটাই উইল নট ওয়ার্ক আউট। ওকে, মানে এই সেবাটা তো একটু ভিন্ন ধরনের, তাই না? যে ওষুধগুলো খাইয়ে দিলাম, এভাবে তো হবে না, সেটা নিজের থেকে তাকে তৈরি করে নিতে হবে, আর তৈরি করে নিতে হবে, সেটাই। মানে ইফ শি ইজ উইলিং টু গো, তাহলে যে বকা দিচ্ছে ব্যাপারটাতে নেগেটিভ ভাবে বলে, এটাতে সে কিন্তু রেগে যাচ্ছে, রিজিট হয়ে যাচ্ছে, মানে আরো শুনবে না, জেদ করছে, ওইটা আরো বেড়ে যাচ্ছে। এটা বলে তো আমরা তাকে থামাতে পারছি না, কাজে এইভাবে বলা যাবে না। ও কি দেখছে ওটার সাথে সঙ্গ দিতে পারে, আচ্ছা দেখি না, শুনি না, মানে ওটার সাথে জয়েন করে ওখানে অবজারভেশনও হতে পারে বা তাকে সঙ্গ দেওয়াও হতে পারে। ও একা দেখছে, সাথে মাও যদি বলে কি দেখাচ্ছ দেখি তো, এরকম করে যদি একটু দেখে, ধরো পছন্দ করছে না, হ্যাঁ ওটা যদি না করে তাহলে তো আর পারবে না, কিন্তু হাইড করেও তো দেখছে না মনে হয়, কারণ আওয়াজটা তো সবার মধ্যে। কিন্তু ও বলছে যে এই সাউন্ডটা আমার ভালো লাগছে, কিন্তু অন্যদের জন্য বিরক্তি উৎপাদন করছে। তুমি বললে না যে ওকে সঙ্গ দিয়ে ওর সাথে দেখা, অন্যরা তো ডিস্টার্ব ফিল করছে, কাজে ওর সঙ্গে বসে দেখার যে মানে ইচ্ছেটা করবে অন্যদের, সেটাও তো আনাটা একটু মুশকিল, অন্যদের জন্য মুশকিল আসলে। তো সেই জন্য আর কি, মানে ওকে, মানে ও এখন যদি ও একেবারেই অনীহা প্রকাশ করে, তাহলে ফ্যামিলি, আমরা তো আজকে অনেক কথা মানে আরো ফ্যামিলির সাথে কথা বলে আরো জানা যেত, ফ্যামিলিও কিন্তু সেবাটা নেওয়ার জন্য যেতে পারে। আমাদের বাচ্চাটা কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, কিভাবে আমরা ওকে হ্যান্ডেল করব, হয় না অনেক রকম স্কিল আমাদের হয়তো আছে, কিন্তু আমরা হয়তো অ্যাপ্লাই করছি না, কারণ আমরা জানি না কি করে করব আর কি। তো সেক্ষেত্রে একটু আসলে বিষণ্ণতা কাজ করছে, এটা বোঝা যাচ্ছে আর কি। জিয়ানুর, এটা আমার কাছে একটা অ্যাডিকশন মনে হচ্ছে, মানে আসক্তি। তো এই আসক্তিতে যেটা হয় কি, উইথড্রলও হচ্ছে, কিন্তু যখন ও করতেছে না তখন ও শারীরিক মানসিকভাবে খারাপ লাগছে। এর পাশাপাশি এবং টলারেন্সটাও হয়। টলারেন্স মানে কি, আপনার হচ্ছে যখন একটু মানে করে দিন দিন বাড়তে থাকে পরিমাণটা, আগে হয়তো 1 ঘন্টা দেখতো, এখন হয়তো 1.5 ঘন্টা দেখে, একটু সময়টা বাড়ায়। এর পাশাপাশি হচ্ছে সাউন্ডের প্যাটার্নটা বাড়ায়, বা যেই জিনিসগুলো দিয়ে দেখে এগুলোর হচ্ছে ইগুলো বাড়ায়, এগুলোর হচ্ছে সফটওয়্যারগুলো ভিন্নধর্মী নিয়ে আসে।
এগুলো কিন্তু করতে থাকে। সো এই উইথড্রল এবং টলারেন্স দুটো যদি থাকে এবং এটা যদি বারবার সময়ের বেশি করে, তখন এই দুইটাকে কিন্তু টুইন পিলার বলে এডিকশনের। তখন কিন্তু অবশ্যই এটা এডিকশনের পর্যায়ে পড়বে এবং এডিকশনের মতো করেই আসলে ট্রিটমেন্ট হবে। এইসব ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে মোটিভেশনের লেভেলগুলো বুঝতে হয়। জেনারেলি 5 ধরনের মোটিভেশন থাকে। প্রি কন্টেমপ্লেশন প্রথম স্টেজ থাকে। এই সময় যারা এই ধরনের ক্লায়েন্ট তারা মনে করে আমি যা করছি তাই ঠিক, অন্যরা করতেছে না, তারা ওই রকম স্মার্ট না। এরপরে আসে কন্টেমপ্লেশন। এই সময় যদি আলোচনা করতে পারে পরিবাররা বা সাইকোলজিস্টের কাছে নিয়ে যেও কিছু আলোচনা করতে পারে, লাভ ক্ষতিগুলো একটু আলোচনা করলেও বা ফাংশনিংয়ের উপর মানে কাজকর্মের উপর পড়াশোনার উপর কী প্রভাব ফেলছে এটা নিয়ে একটু আলোচনা করলে তখন কিন্তু আসে কন্টেমপ্লেশন স্টেজে। হ্যাঁ, কিন্তু তুমি বললে যে সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া, কিন্তু ও যদি অনীহা প্রকাশ করে তখন কি করবে? হ্যাঁ, পরিবারও আলোচনা করতে পারে, লাভ ক্ষতিগুলো নিয়ে একটু আলোচনা করা খুব সফট স্টাইলে, তখন কিন্তু কন্টেমপ্লেশনে আসবে। তখন বলবে যে এটা আমার ক্ষতি করছে, ঠিক আছে ঠিক আছে, আমি এটা হয়তো সময় আসুক তখন নিজেকে চেঞ্জ করব। এরপরে আপনার প্রিপারেশন স্টেজ আসে, মানে নিজেকে একটু প্রিপারেশন নিতে থাকে। এরপরে অ্যাকশন স্টেজ আসে। এগুলো যদি আস্তে আস্তে এক সময় কিন্তু প্রিপারেশন বা অ্যাকশন স্টেজে অনেক সময় ওরা সাইকোলজিস্টের কাছে যেতে চায়, তখন মনে করে মানে এই ধাপগুলো যে বললে এটা পরিবারের মানুষ করবে, পরিবারের মানুষ একদম প্রথম ধাপগুলো পরিবারের মানুষগুলো করবে। যেমন ওর সাথে জাস্ট খুব বন্ধুত্ব সুলভ আলোচনা করে যে আমরা এটার জন্য তোমার কি কি ক্ষতি হচ্ছে এগুলো আমরা একটু আলোচনা করি। যে তুমি যেটা বললে আসক্তি, যারা আসক্তিতে থাকে ওরা কিন্তু এইসব কথা শুনতে চায় না, কারণ একটা ব্লকেজ কাজ করে। এটা ঠিক, ব্লকেজ কাজ করে। কারণ তুমি যখন ওইখানে হাত দেবে, কারণ ওখানে ভীষণ ভাবে, কারণ ওটা তো ডোপামিন রিলিজ করছে, ডোপামিন আর এন্ডোরফিন রিলিজ করে। হ্যাঁ, তো যেহেতু ওর একটা রিওয়ার্ড সেন্টারটা রিওয়ার্ডেড হচ্ছে, ওই রিওয়ার্ড সেন্টারের মধ্যে কেউ হাত দিয়ে দেবে, এটা কিন্তু আসক্ত মানুষরা একদম সাংঘাতিক, মানে হয় না যে একদম এগ্রেসিভ হয়ে যায় ওরা তখন। না ওই টেনে নিলে ডিভাইসটা টেনে নিলে ওরা এগ্রেসিভ, মানে আমি বললাম যে ওরা এগ্রেসিভ ফিল করে আর কি, রেগে যায়। এগ্রেসিভ হওয়া বলতে আমি মারামারি করে বলছি না, মানে এগ্রেসিভ মানে সবচেয়ে বেশি করে হচ্ছে ডিভাইসটা যদি টেনে না, ওইটা তো প্রশ্নই ওঠে না, ওটা করে কোনো কাজ হবে না। কিন্তু ওরা যেহেতু এটার প্রতি অতিরিক্ত আসক্তির জায়গাটা, যদি মানে তোমার জায়গাটা নিচ্ছি আমি, সো আসক্তির জায়গাটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে ওর ওই যে রিওয়ার্ড সেন্টারের রিওয়ার্ডেড হতেই হবে ওকে, মানে ও যে ঘুমিয়ে পড়ছে তখনও কিন্তু মানে সাউন্ডটা চলতে থাকতে হবে। ওটা নিজেই একসময় বন্ধ হচ্ছে বা ও হয়তো ঘুমান্ত অবস্থা কখনো বন্ধ করছে, কিন্তু অন্য কাউকে হাত দিতে দিচ্ছে না। তার মানে কন্ট্রোলটা কিন্তু পুরোটা ও নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোলটা পুরোটা ওর হাতে রাখছে। অন্য একজন যদি ওখানে ঢুকতে চায় ও কিন্তু ভীষণভাবে প্রতিবাদ করবে, হ্যাঁ, বাধা দেবে আর কি। তো আসক্তি তো সেই জন্যই খুব কঠিন, মানে এটাকে নিরাময় করাটা এত যে কঠিন বলার মতো না। এবং 3 বছর ধরে ওই আসক্তির মধ্যে ঢুকে গেছে, ওর ব্রেন এখন এটা চাইতে থাকে সাংঘাতিকভাবে, তাই না? তো অবশ্যই নির্দিষ্ট সময় না পেলে ব্রেন আবার অস্থির হয়ে যায়, তখন তো মানে আমরা যেটা বললাম যে পরিবারের লোকজন যেতে পারে আর কি, কোনো থেরাপিস্টের কাছে হয়তো প্রাথমিকভাবে কিছু আলাপ করতে পারে। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। জি ম্যাডাম, আমি আসলে আমার একটা পারিবারিক বৈবাহিক দ্বন্দ্ব নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি এবং এর একটা সমাধান আশা করছি। এর হচ্ছে আমার বিয়ে হয় পারিবারিকভাবে 2015 সালে। তখন আমার হাজবেন্ড বিয়ের আগে থেকেই প্রবাসী ছিলেন এবং এসেছিলেন বিয়ে করে আবার চলে যাবেন। তো হ্যাঁ, বিয়ে হয়, দেখাশোনা করে বিয়ে হয়। বিয়ের পরে বিয়ের 4 মাস থাকে। 4 মাসের মধ্যে বিয়ের প্রথম মাসের পরেই আমার প্রথম বাচ্চা পেটে আসে এবং বিয়ের 4 মাসের পর উনি যখন চলে যান, তো ওই 4 মাস উনি খুব ভালোই ছিলেন। তখন কোনো সমস্যাই আমার হতো না, খুবই কেয়ারিং ছিলেন উনি। তো 4 মাস পর যখন উনি চলে যান, 4 মাস তারপরে 3 মাসের পর থেকে ওনার 3 মাস পর থেকে ওনার ব্যবহারের পরিবর্তন দেখতে পাই। তখন নানান ধরনের এই আস্তে আস্তে খুঁত ধরা শুরু করে, অকারণেই ঝগড়া।
কারো কোনো যুক্তি থাকলেও সে কোনো ঘটনার যুক্তি থাকলেও সে ঘটনার অযৌক্তিক ভাবে জিনিসটা তুলে ধরা, মানে তারপরে আস্তে আস্তে যেন একটা একটু দুর্বিষহ ভাবে কাটছিল। তারপর আমার বাচ্চাটা হলো, বাচ্চা হওয়ার পর উনি আসতে চেয়েছিলেন, আমার শাশুড়ি আসতে দেননি। তো তারপর আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। তো একটা পর্যায়ে গিয়ে আমি দেখতে পাই, আমি বুঝতে পারি যে আমার শাশুড়ি ননদ এরা সবাই আড়ালে আমার স্বামীর সাথে নানান বিষয় নিয়ে তারা আমার স্বামীকে অনেক অভিযোগ করেন। ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারি, এবং তারপরেই ওই জের ধরেই সে আমার সাথে সরাসরি বলে না যে মা আমাকে এটা বলেছে বা বোন আমাকে এটা বলেছে, সে কোনো না কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওটা নিয়ে আস্তে আস্তে সমস্যা বাড়ায়, এবং এটা অনেক তিক্ততার পর্যায়ে চলে যায়। 2.5 বছর পর একটা অহেতুক একটা সন্দেহ নিয়ে সে মনের ভিতরে রায় রেখে দেয়, এবং 2.5 বছর পর উনি আসেন। আসার পর তার মা তাকে বাসায় তুলতে দেন না, এই জন্য যে যদি আমার সাথে সে সম্পর্ক রাখে তাহলে সে বাসায় তুলতে দিবে না তার ছেলেকে। যাই হোক, তারপর 1 সপ্তাহ পরে সে বাসায় নিলেন আমাকে। তখনই বাচ্চাকেও প্রথম দেখতে পান উনি, বাবু হওয়ার পর। আমার স্বামীও 2.5 বছর পর আসেন। 2 সপ্তাহের মাথায় সেও আমি আমার বাবার বাড়িতে আসি কোনো এক কারণে আমার মাকে নিয়ে। তখন কোনো দ্বন্দ্ব হয়নি, কিন্তু আমার এক আত্মীয় উনি এসআই, তো তাকে ফোন দেন, খবরাদি নেন। ওনার সাথে কি কথা হয়েছে আমি জানি না, ওনার সাথে কথা হওয়ার পরই সে বলে দেয় সে আমার সাথে আর সম্পর্ক করবে না, আমার বাবার সাথেও বলে দেয়। তো এই নিয়ে ঝামেলাটা যাবার পর 1.5 মাস পরে, তখন 2.5 বছর থাকার পরে আমি আমার হাজবেন্ডের সাথে অলরেডি 2 সপ্তাহ থাকার পরে এইদিকে চলে আসা হয়। তারপরে এই আত্মীয়র কথার জের ধরে সে বলে যে সে নাকি আর সংসার করবে না। তারও 1.5 মাস পর আমি দেখি যে আমি দ্বিতীয় বাচ্চা কনসেপ্ট করি, এবং সে সেটা অ্যাবর্শন করতে বলে। একদিন আমি আমার বাবার বাড়ির সবাইকে নিয়ে, এবং যেই আত্মীয় এসআই ছিলেন উনি সিভিল ড্রেস মানে নর্মালি ভাবে যায়, ওনার ওয়াইফকে নিয়ে গিয়ে সে ক্ষমা চায় যে আমার কোনো কারণে যদি তুমি মন খারাপ করে থাকো, কিন্তু তারা কোনো কথাই শুনে না। এক পর্যায়ে আমি প্রেগনেন্ট অবস্থাতেই তারা আমার গায়ে হাত তুলে, খুব খারাপ ভাবেই হাত তুলে, এবং আমার মামা শ্বশুর সবচেয়ে বেশি তাদের এই ব্যাপারটাতে সাপোর্ট করে, বলে যে আমরা আমার ছেলেকে আমরা দ্বিতীয় বিয়ে দিব, না হলে সংসার ভালোভাবে টিকবে না। যাই হোক, তারপরে শেষমেশ বাধ্য হয়ে যেহেতু রাত 12টার পরে বেরি করে দেয়, আমরা বাধ্য হই তাকে বোঝানোর পরও আমরা বাধ্য হই একটা মামলা দিতে। বাচ্চা আমি অ্যাবর্শন করাইনি, এবং এখন পর্যন্ত বাচ্চাটা হয়, কিন্তু 8 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত সে ওই 2 বছর পর থেকে এই পর্যন্ত সে কোনো খরচ দিয়ে আসছে না বাচ্চাদের। আমার তো দিচ্ছেই না, বাচ্চাদেরও কোনো খরচ দিচ্ছে না। আমার প্রথম বাচ্চার বয়স 10 বছর, দ্বিতীয় বাচ্চার বয়স 7 বছর। এখন আমি একটা পারিবারিক মামলা করি ভরণ পোষণের, এবং মামলা করার পরও ওই বাসায় যখন কোনো পুলিশ যায়, কোনো এসআই যান যেই যান, প্রথম দিন যাবার পরে তারপরে আর প্রথম দিন আমার কথাটা শুনেন, কিন্তু তারপরে আর ওই বাসায় দ্বিতীয়বার আর যাওয়ারও নাম নেন না, বা উল্টা আমাকে বোঝান আমি যেন সরে যাই। এখন এর কি সমাধান আমি কিছুই বুঝতে পারছি না ম্যাডাম। মানে তুমি কি সমাধান চাইছো? তোমার হাজবেন্ড কি আবার বিদেশ চলে গেছেন? উনি বিদেশ গিয়েছিলেন, ওই যখন মামলাটা ভরা হয় তারপরে সে আপসী মীমাংসা করার কথা বলে, জামিন নিয়ে আপসী মীমাংসা করার কথা বলে সে বিদেশ চলে যান, এবং বর্তমানে উনি দেশে আছেন, এটা আমি জানি। বর্তমানে উনি দেশে আছেন এবং পলাতক আছেন। জি। মানে পলাতক, যে তার পিছনে পুলিশ যেহেতু আছে সেজন্য পলাতক কেন? পলাতক পুলিশ যখন তার বাসায় যায়, তার বাবা মা বলে যে তার ছেলে কোথায় আছে তারা জানে না, আত্মীয় স্বজনরাও কেউ বলতে পারে না, এই আর কি। এভাবেই আর কি বললাম পলাতক, মানে বাচ্চাদেরও কোনো খোঁজ খবর নেয় না,
এই জন্য আর কি বললাম বলাতে। তুমি যে দ্বিতীয় সন্তানটি তুমি মানে ডেলিভার করলে, মানে তোমার মাথা মনের মধ্যে কি ছিল যে দ্বিতীয় সন্তানটিকে পৃথিবীতে আনলে, যেহেতু তার বাবা তাকে চাচ্ছেন না, তার বাবার পরিবারের কেউ তাকে চাইছেন না, তোমার চিন্তা ভাবনায় কি ছিল যে দ্বিতীয় সন্তানটা এলে কি হবে? আমার তখন ধারণা ছিল যে যেহেতু বাচ্চা আমার গর্ভে চলে এসেছেন, আমি শুধু শুধু কেন আমি বাচ্চা নষ্ট করব? আমার একটা কথাই এটাই মাথায় ছিল যে আমি কেন শুধু শুধু আমি সন্তান মেরে ফেলবো। আজকে একটা দ্বন্দ্ব হচ্ছে, 2 দিন পর দ্বন্দ্বটা মিটমাট হয়ে যেতেই পারে। সেক্ষেত্রে একটা মানে একটা জীবন্ত সত্তাকে আমি কেন খুন করব? এটাই আমার মাথায় ছিল। সেটা তো আমরা যখন সন্তান তো আর দুজনের সন্তান হিসেবেই তো আসে, তাই না? বাবা মা দুজনকেই ভালোবাসতে হয় সন্তানকে, নাহলে তো সন্তানের বেড়ে ওঠাটা ঠিক মতো হয় না। কিন্তু বাবা তাকে চাইছেন না। আর অন টপ অফ দ্যাট ও 2 বছর ধরে তুমি তোমার বাবা মার কাছেই ছিলে, সে কিন্তু খবর নেয়নি তোমার 2 বছর, তাই তো? প্রথম 2 বছর খবর নিয়েছেন। না, যখন প্রথম বাচ্চা তোমার হলো, তারপর যে সে চলে গেল, সেটার কথা বলছি। জি, প্রথম 4 মাস থাকবার পরে যে ছিল 2.5 বছর পর্যন্ত, তখন খবরাদি নিত, দ্বন্দ্ব হতো কিন্তু খবরাদি নিত। দ্বন্দ্বটা কি রকম ছিল? কি নিয়ে দ্বন্দ্ব হতো? কি নিয়ে দ্বন্দ্ব হলো মানে, একে তো আমার শাশুড়ি আমাকে বলে দেন সরাসরি যে মেয়ে হলে আমার সংসার টিকবে না, আর দ্বিতীয় হচ্ছে আমাদের মেয়ে সন্তান হলে টিকবে না। জি, যদি মেয়ে সন্তান হয় তাহলে আমার সংসার টিকবে না। দ্বিতীয়ত হচ্ছে আমার মেয়ে সন্তান যখন হয়ে যায় তখন আসলেই আমাকে আমার সন্তানকে ওই বাড়িতে নেয়নি। আমার যদিও ফ্ল্যাটটা খালিই ছিল, আমার শাশুড়ি আর আমিই থাকতাম, আমার ফ্ল্যাটে তুলেনি। সত্যি সত্যি আমার বাচ্চার 6 মাস পর্যন্ত আমার বাবার বাড়িতেই থাকতে হয়েছে। এবং নাকি বাবু হওয়ার পর 5 মাস পর যখন আমার শাশুড়ি যখন বাড়ি যাই, তখন আমার বাবাকে ফোন দিয়ে সরাসরি আমাদের তখন এটা 3 তলা ছিল বাড়িটা, এই 3 তলাটা লিখে দিতে বলেন। এবং তোমাদের বাড়িটা লিখে দিতে বলে? জি, আমার বাবাকে বাড়িটা লিখে দিতে বলেন। তারপর তো আমরা জিনিসটা প্রথমে অত গুরুত্ব সহকারে নেইনি, পরে তার ছেলে আসার পরে তখন সে আবারও এই কথা তুলেছে। তুমি এটা তোমার হাজবেন্ডকে জানাওনি ওখানে বিদেশে যে যখন ছিলেন, এই কথাটা হাজবেন্ডকে বলনি? তখন আসলে জিনিসটা আমি ভেবেছি দুষ্টামি করে বলেছে, কিন্তু কে দুষ্টামি করে বলেছে? শাশুড়ি? আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, শাশুড়ি মনে হয় এটা দুষ্টামি করে বলেছে, শাশুড়ি মানুষ হয়তো দুষ্টামি করে বলেছে। কিন্তু মানে এত বড় একটা কথা কি দুষ্টামি করে কেউ বলে? মানে তোমার মনে হচ্ছে এটা একটা জাস্ট মানে কোনো সিরিয়াস কিছু না নাকি? কারণ তোমাকে তোরা নিয়েও যাচ্ছিলেন না ওদের বাসায়। সিরিয়াস কিছু মনে হয়েছে তখন যখন আমার হাজবেন্ড 2.5 বছর পর আসে, তখন এই কথাটা আবার তুলে। তুমি হাজবেন্ডকে কি জানিয়েছিলে যে এই কথাটা হচ্ছে এখানটাতে? জানানো হয়েছিল, কিছুদিন পরে জানানো হয়েছিল। ওনার রেসপন্সটা কি ছিল তখন? তখন উনিও আমার কথাটা তেমন গুরুত্ব দেননি, তখন কোনো গুরুত্ব দেননি। কিন্তু যখন 2.5 বছর গুরুত্ব না দিয়ে কি বলেছিল সে? যে আরে বাদ দাও এরকম? মানে কথাটা ঘুরিয়ে নিয়েছিলেন অন্যদিকে, অন্য একটা প্রসঙ্গ টেনেছিলেন, বলে যে এটা নিয়ে আমি কথা বলে কি করব। হ্যাঁ, এই কথা বলে অন্য প্রসঙ্গ টেনেছিলেন। তো আমিও আর এই বিষয়ে কোনো জোর দিই নাই। 2.5 বছর পরে সে উনি আমাকে জিজ্ঞেস করেন যে বাড়ি কার কার নামে লিখে দেওয়া হয়েছে। তো বাড়ি কার নামে লিখে দেওয়া হয়েছে? জি, বাড়ি কার কার নামে লিখে দেওয়া হয়েছে। তো আমি বলি যে না, আমিও তখন আমার মাথায় ঢুকে যে আরে মনে হয় ওই প্রসঙ্গ নিয়ে আমিও তাকে বলে দিই যে বাড়ি তো আমার ভাইয়ার নামে লিখে দেওয়া হয়েছে পুরাটাই। তো এটা মানে সত্যি না কথাটা কেমন করে সেটা দেখার জন্যই আমি বলেছি যে বাড়ি তো আমার ভাইয়ার নামে। তোমার বাবা জীবিত আছেন না? জি, আমার বাবা জীবিত আছেন। তাহলে বাড়ি লিখে দেওয়ার প্রসঙ্গ আসছে কেন? এটা তো হুট করেই এই কথাটা তুলে, এটা এখনো মানে কোনো ঘটনার প্রেক্ষিতে মানে ঝাপসা লাগছে ব্যাপারটা আর কি। হ্যাঁ, তোমার আজকে প্রশ্নটা কি আমাদের কাছে?
প্রশ্নটা ম্যাডাম, তার কাছে তো তার ওয়ারেন্টও হয়ে গিয়েছে তার, কিন্তু পুলিশকে বললে তারা গিয়েও কেন ধরার ব্যবস্থা নিচ্ছে না? এক্ষেত্রে আমার করণীয়টা কি সেটার জন্য? সেটা তো আসলে আমরা এখানে বসে খুব একটা বলতে পারার কথা না, এটা তো পুলিশ কেসের ব্যাপার, তাই না? সো তোমাদের আর কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো প্রশ্ন নেই? না, প্রশ্ন বলতে উনি শুরুতে একটা জিজ্ঞেস করলে হ্যাঁ করে একটা ফেলো। প্রশ্ন আছে, সেটা হলো আপনি এখন কি চাচ্ছেন এই সম্পর্কটা নিয়ে, যে আপনার হাজবেন্ড মামলা হয়েছে ভরণ পোষণের জন্য, আপনার আর আপনার হাজবেন্ডের সম্পর্কর বিষয়টা নিয়ে আপনি কি চাচ্ছেন? যেহেতু আমাদের মধ্যে এখনো কোনো ডিভোর্স হয়নি, আমাদের 2টা সন্তান আছে, তো আমি চাইবো না যে আমি ডিভোর্স দিব না, দেওয়ার ইচ্ছাও নাই, কিন্তু সে কি চায়, সে যদি ডিভোর্স দিতে চায় বা সে যদি বুঝতে চায়, তাহলে কোনো ভাবে যদি তাদেরকে নিয়ে একসঙ্গে বসা যায়, কারণ সেই তাদের ব্যাপারটা তো আমরা এখান থেকে বলতে পারবো না। পরিবার থেকে ঠিক করতে হবে। মানে তুমি চাইছো যে পরিবার নিয়ে বসুক, তাই তো? এই চাওয়াটা ওদের কাছে তোমার, তাই না? মানে আমাদের এখান থেকে তোমার কিছু জানার আছে কিনা? এখন তারা তো সামনাসামনি আসতে চাচ্ছে না, কিভাবে আনা যায় এর কোনো যদি সমাধান? ঠিক আছে, প্রশ্নটা পেয়েছি। এবার তুমি স্পেসিফিক প্রশ্ন করেছো, আমাদের অতিথিরা তাহলে কিছুটা একটা কোনো কিছু হয়তো বলবে ব্যাপারে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আর তুমি অনেক কষ্টের মধ্যে আছো, 2টো সন্তান বড় করছো একা একা, ভীষণ মানে অনেক অনেক ধরনের মানে কষ্টের ভেতর যাওয়ার কথা, অনেক ধরনের মানে ভেতরে হয় না যন্ত্রণা হবার কথা। জি ম্যাডাম, অবশ্যই, কারণ ওনার জন্য তো আমি পড়ালেখা আগাতে পারি না। সমব্যথী থাকলাম, আমাদের অতিথিরা একটু আলোচনা করবে যতটুকু পারে। আসলে এটা আমাদের খুব একটা কিছু করার আছে বলে মনে হয় না, যেহেতু পুলিশ কেস হয়ে গেছে। সো তুমি শোনো একটু, কেমন? আমাদের সবার সহমর্মিতা থাকলো তোমার সাথে। জি আনুর। এখানে তো আসলে ওনার খুব একটা কিছু করার নেই। এই বিষয়গুলো জেনারেলি হচ্ছে পরিবারের যারা সিনিয়র আছে, ওনার বড় ভাই বা পরিবারের অন্যান্য লোক, ওনাদের আরেক পরিবারের যারা মুরব্বী আছে তাদের কাছে প্রস্তাব করতে পারে। প্রস্তাব করে আলোচনার মাধ্যমেই সমাধান হবে। 2 পক্ষ বসে আলোচনার মাধ্যমে সমাধান হবে। ওরা যদি বসতে না চায় এখন তো ওরা তো বাড়ি যাচ্ছে। যেটা হোক, আলোচনা ছাড়া তো আসলে বিকল্প নাই। তারপরেও অনুরোধ করে আলোচনা কার সাথে করবে? সে তো পলাতক। মানে আসল মানুষটাই তো। হ্যাঁ, আর যারা আছে, আলোচনা ছাড়া তো আসলে আমি এখানে কোনো পথই দেখছি না, অন্য কোনো বিকল্প পথ আমি খুব একটা খুঁজে পাচ্ছি না। বা পরিবারের সবাই মিলে বসে একটু মানে সবাই থেকে একটু চিন্তা করা যায় আর বিকল্প কি হতে পারে, কিভাবে সমস্যাটার সমাধান হতে পারে। এখানে আমাদের তো খুব একটা কিছু করার নাই, কিন্তু এই অবস্থায় যে উনি খুব মানসিকভাবে ডিস্টার্ব আছে, উনি হচ্ছে খুব কষ্ট পাচ্ছে, আমরা বুঝতে পারছি যে খুব যন্ত্রণা হচ্ছে। ওনার এই যন্ত্রণাগুলো কমানোর জন্য উনি কিছু মানসিক সেবা নিতে পারেন, হয়তো নিয়ে একটু মানসিকভাবে যে কয়দিন আছে ভালো থাকতে পারে। কারণ ওনাকে বাচ্চাগুলো সামলানোর ক্ষেত্রে বাবা এবং মা দুজনেরই দায়িত্ব পালন করছে, এবং ওনার যে ক্ষোভ যন্ত্রণা এগুলো যেন বাচ্চার উপরে না পড়ে, এই বিষয়টা সতর্ক থাকার জন্য হলেও ওনার নিজের জন্য একটু কাউন্সেলিং সেবাটা দরকার। এটুকুই বলবো আমি, আর কিছু আমাদের আসলে বলার নেই। থ্যাংক ইউ রোজিনা। হ্যাঁ, এটা আসলে কেসটা যা শুনলাম প্রথম থেকেই বলে না যে নন কোঅপারেশন, মানে ওই পক্ষ থেকে স্বামীর দিক থেকে আসলে পজিটিভ ভালো জিনিসগুলো আমরা কিছু পেলাম না, হিস্ট্রি যেটা। তো অনেক সময় হয় কি, সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করতে হয়, অবজারভেশন করতে হয়। ওনাকে বলছি উনি কি ভোগ করছেন এতদিন, এই কষ্টগুলো, পেইনগুলো, এবং ভালো দিক মন্দ দিক 2টা চিন্তা করে বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্তে নিজেকেই অনেক সময় উপনীত হতে হয়। যেহেতু এই কেসে আমরা কাউকে পাচ্ছি না, একজন ফেরার। তো আর একটা জিনিস আমি বলবো যে সিদ্ধান্তের জায়গায় দাঁড়াতে হয়, সেই ক্ষেত্রে একজন থেরাপিস্ট তাকে সহযোগিতা করে। এই ধরনের উনি সেই সেবা নিতে পারে বা পরিবারও নিতে পারে। এই ধরনের পরিস্থিতি কি করবে, আর মামলার বিষয়টা তো মামলার মাধ্যমে ডিল করা হবে, এবং সন্তানদের যে অধিকার বাবা দিতে বাধ্য, এটা তো আইনের মাধ্যমে উনি সঠিক বিষয়টা পেয়ে যাবেন, এটা আশা করা যায় মামলা চলতে থাকলে। তো সেই রাইটসগুলো বাচ্চারা পেয়ে যাবেন। আমি ওই জন্যই প্রশ্নটা করেছিলাম যে ওনাদের সম্পর্কটার ফিউচারটা কি। এটা আসলে উনি সময় নিয়ে ভাবুক, চিন্তা করুক, দেখুক কি করণীয়, সে জায়গাগুলো নিজের মনোবলটা বাড়ানো, এখানে কাজ করতে হবে। আর যে জিনিসটা বাড়ি লিখে দেওয়ার বিষয়টা, আমি বলবো যে এটা একটা যৌতুক
যৌতুক সোজা কথা, এবং এটার আইন আছে দেশে, এইটা দিয়ে আরেকটা মামলাও দেওয়া যায়, যৌতুকের মামলা। তো আরেকটা মামলাও দেওয়া যায়। তার মানে বলে প্রমাণ কোথায়, আমরা তো যৌতুক চেয়েছি, ওটা প্রমাণ আছে? প্রমাণ নেই, ওগুলো লয়াররা বুঝবেন। কিন্তু এটা উনি যদি পুশ করে বা মারধর করেছিল, চেয়েছে তারপর মারধরও করেছিল, এই এভিডেন্সগুলো কিন্তু আছে। তো সেখানে আসলে ওনার জন্য আমার খুব খারাপ লাগছে যে উনি একটা অসহায় অবস্থায় আছেন এবং ফাইট করতে হবে, অনেক দিন ধরে করছেন, আরও করতে হবে কতদিন সেটাও বলা যাচ্ছে না এই মুহূর্তে। কঠিন জায়গাটা ওনার অনেক মনোবল দরকার, ওনার অনেক দৃঢ়তা থাকতে হবে, পারিবারিক সাহায্য এই সময় খুব দরকার, নিজের মানুষগুলো আপনজন পাশে থাকাটা খুব দরকার। ওনার ঠিকমতো খাওয়া দাওয়া করছেন কিনা, উনি ঘুমাচ্ছেন কিনা, ওনার এডুকেশনটা আমরা জানি না, উনি যদি এডুকেশন থাকে উনি জিজ্ঞেস তো করেনি, জিজ্ঞেস করা হয়নি। তো ওনার আয়ের উৎসটা বাড়ানো যেতে পারে, অপশন অনেক কিছু আছে, অনেক সময় কিছুই নাই, তার মধ্যে অপশন খুঁজলে কিছু হোপ পাওয়া যায়। তো হোপ নিয়ে আসলে সামনে আগাতে হবে। একটা কথা জিজ্ঞেস করা হয়নি যে প্রথম সন্তানের সময় বলা হয়েছিল যে মেয়ে হলে সংসার টিকবে না, পরের সন্তানটিও কি মেয়ে হয়েছে কিনা আমরা জানি না। না, মেয়ে হয়েছে পরেরটা, দুটাই মেয়ে। হ্যাঁ, দুটাই মেয়ে। পরেরটা মেয়ে হয়েছে, ওই পরের জনের জন্যই বলেছে যে মেয়ে হলে সংসার টিকবে না। প্রথম জন তো মেয়েই বোধহয় নাকি, ওটা বুঝতে পারিনি। হ্যাঁ, আমি ভেবেছি সেকেন্ড জনেরটা মেয়েই হয়েছে, পরে ওটাই বললো যে মেয়েই তো হয়েছে। হ্যাঁ, না, সেকেন্ড জন তো প্রথমেই বলেছিল অ্যাবর্ট করে দাও, মানে সেকেন্ড বারে বলেছে না, প্রথমবারে বলেছে। এটা আমি ভেবেছিলাম প্রথমবারের কথাই বলছে আর কি। তো যাই হোক, মানে খুবই কঠিন একটা ব্যাপার। তো আমাদের এখন তার ফোন নেবারও সময় নেই। তো তোমরা যদি আজকের টপিকের উপরে আরেকটু আলোকপাত করতে চাও, জিয়ানুর একটু বলো। অন্যদের খুশি করতে না গেলে আমরা কি করি, আমরা আসলে যেটা বলছিলাম তখন আমাদের সবকিছু বিসর্জন দিয়ে আমাদের চাহিদাগুলোকে সীমিত করে আমরা আসলে শুধুমাত্র তাদের জন্যই আসলে করতে থাকি। এখানে এটা জায়গার মূল সমস্যা হয় কি, আমরা মনে করি যদি আমরা সব কিছু দিয়ে আরেকজনের জন্য করি তাহলে ওই ব্যক্তিটা মনে হয় সন্তুষ্ট হবে। আসলে কিন্তু সন্তুষ্ট ওই ব্যক্তিটা হলো কি না তার চেয়ে বেশি হয় কি, আমার নিজের উপর একটা মানসিক ডিস্ট্রেস তৈরি হয়। নিজে হচ্ছে যখন আমি আরেকজনের জন্য কিছু করি, মনে মনে কিন্তু তার কাছ থেকেও একটা চাহিদা তৈরি হয়। একটা উদাহরণ যদি আমি দেই, আমরা অনেক সময় ঠিকমতো বলতে পারি না আমার চাহিদাটা, বলতে না পারলেও কিন্তু এই সমস্যাটা হয়। একটা মিটিং হচ্ছে, সবাই মিলে গিয়েছে, তো ওয়াইফ যে কি করলো, ওয়াইফ দেখতেছে যে কতগুলো মহিলা ফ্যানগুলো তাদের দিকে ঘুরিয়ে দিয়েছে, টেবিল ফ্যানগুলো, কিন্তু ওয়াইফ কিন্তু মনে মনে বলতেছিল আমি যদি বলি ওই মহিলাগুলো কি মনে করবে। ওনার খুব গরম লেগেছে, আর উনি রিক্সায় আসার সময় স্বামীর উপর খুব রাগ, কেন সে খেয়াল করলো না এই জিনিসটা। আর ওই মহিলাগুলোও কেমন মহিলা, ওনারা কেন বুঝলো না যে ওনারা একা একাই হচ্ছে ফ্যানের বাতাসটা নেবে, এনাকে দিল না। মানুষ কিন্তু এমনই, মানুষ আসলে বুঝবে না আপনার চাহিদাটা কেমন, আপনি কি চাচ্ছেন, আপনার কি দরকার, কিন্তু আপনাকেই আসলে আপনার অধিকারটা আদায় করে নিতে হবে, সেটা হচ্ছে আপনার চাহিদা বুঝে। কিন্তু অধিকার আদায়ের ভাষাটাও জানতে হবে। হ্যাঁ, অধিকার আদায়ের ভাষাটা হচ্ছে, আমরা অনেক সময় হচ্ছে ফার্স্ট একটা কথা বলি, FAST, ফার্স্ট মানে খুব ফেয়ার থাকা, এবং কথাবার্তা বলার সময় হচ্ছে নো অ্যাপোলজি থাকা, যে আমি খুব, অনেকে কাচুমাচু করে বলে, এবং আমার যে অবাচনিক যে দৃষ্টিভঙ্গিগুলো সেগুলো ঠিক রেখে, তারপরে হচ্ছে আমি হচ্ছে কোনো ধরনের লেম এক্সকিউজ না করে, লেম এক্সকিউজ মানে খোরা যুক্তি দেই আমরা, খোরা যুক্তি না দিয়ে দায়িত্বহীনভাবে আমার চাহিদার কথাটা বলা, এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। এবং এইটা প্র্যাকটিসটা নিয়মিত আসলে আনা দরকার আমাদের। কেন দরকার? কারণ এটা যদি আমি আনি, আমার চাহিদাগুলো যদি বলি, এটা তো বিরাট ক্ষতি হয় না, আলটিমেটলি আরেকজন বুঝতে পারে আমার চাহিদাটা কি, তখন কিন্তু সম্পর্কটা ভালো হয় এবং অন্যদের সাথে সম্পর্কটা আরো সুন্দর হয়, আমরাও কিন্তু মানসিকভাবে ভালো থাকতে পারি। বুঝেছি, বাট কমিউনিকেশন স্কিলটা আসলে তো শেখা অনেক কঠিন, অনেক কঠিন। এটা আসলে একদম পরিবারের ছোট থেকেই কিন্তু শুরু করা দরকার, এবং বিশেষ করে মায়ের সাথে বাচ্চাদের কমিউনিকেশন কেমন হচ্ছে। অনেক মা বলে, এই তুই বেয়াদবি করতেছিস, তুই এত বলিস কেন? কিন্তু আমি ওই মাগুলোকে বলবো, আপনি বাচ্চাদেরকে বলতে দিন ওরা কি চাচ্ছে কি না চাচ্ছে। মা হিসাবে আপনি জাস্ট হচ্ছে একদম রেফারি বা আম্পায়ারের ভূমিকা পালন করেন, করে হচ্ছে আপনি সিদ্ধান্ত নিন যে কোনটা
ওনার হচ্ছে পারপাস সার্ভ করবে, পারপাস মানে প্রয়োজন মেটাবে, সেটা সে করবে এবং তার জন্য ভালো হবে। কিন্তু চাওয়াটা বন্ধ করিয়েন না, তাহলে কিন্তু অভ্যাসটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি ওই না বলার প্রবণতাটা আমাদের মধ্যে থাকতে হবে, এটা শিখতে হবে, এটা একটা স্কিল শিখতে হবে। এবং শিখবো আমরা, ট্রেনিংও হয়, বিভিন্ন রকম স্কিল শেখানো হয়। তো ট্রেনিং আমার জানা মতে আমি পাইনি, কিন্তু আমি যেটা বলছিলাম যে মানে পরিবার তো হ্যাঁ বলা বাচ্চাদের পছন্দ করে। হ্যাঁ, ওটাই আমরা বড়রা হ্যাঁ বলাটা পছন্দ করি। যারা যত বেশি পোলাইট থাকে, যত বেশি কথা শোনে, ওরা কিন্তু রোল মডেল হয়। রোল মডেল মানে শুধু ওর পরিবারের জন্য, ফ্যামিলির দেখা গেছে সবার পরিবারের জন্য বড়দেরকে রোল মডেল থাকতে হয়। এরকম একটা জায়গা থেকে তারা ওরকম খুব পজিটিভ পারসন, একজন ভালো মানুষ হিসাবে তৈরি হয়। কিন্তু অপর পক্ষে যেটা হয় যে তারা অনেক সাফারার হয়। তো ওইটাই, নিজেকে একদম বিলীন করে দিয়ে অন্যকে খুশি আসলে আমি করব না। যদি করি তাহলে আমার নিজের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আমি সুস্থ না থাকলে আমার সন্তান বা আমার পরিবারকে আমাকে রক্ষা করতে হবে, আমাকে মানে সুস্থ থাকতে হবে। তো ব্যালেন্সিং একটা ব্যাপার। অবশ্যই আমি অন্যের জন্য করব, কিন্তু প্রায়োরিটিটা নিজেকে দিতে হবে, আমি ঠিক করছি কিনা বা কতটা করছি। এটাই মানে এক কথায় যদি আমি বলি, আমার কতগুলো কিন্তু অধিকার আছে। আমার অধিকার হচ্ছে অনুরোধ করার অধিকার, আমার অধিকার হচ্ছে আমি যা পারবো না সেখানে না বলার অধিকার। বুঝেছি, অধিকার চর্চা করতে গেলে আগে সোশ্যাল স্কিল শিখতে হবে। না, সেটা ঠিক আছে, আমার হচ্ছে নেগোসিয়েশন করার অধিকার আছে। হ্যাঁ, সেটাই, অধিকারও তো আমাদের প্রশংসা করার অধিকার আছে। হ্যাঁ, ওকে, অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ। সুপ্রিয় দর্শক, আমাদের এবার শেষ করতে হবে, সময় শেষ হয়ে গেছে। আর আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু ঠিক করেছি যে আমরা যখন বিয়ের সম্পর্ক থেকে প্রত্যাশাগুলো খুব বেশি করি, মানে অনেকের অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে, তারা মনে করে যে বিয়ের মানে যে ইচ্ছেগুলো পূরণ হয়নি তারা বিয়ের পরে সেইগুলো পূরণ করবে। তো বিয়ে থেকে অনেক বেশি প্রত্যাশা যদি আমরা করি, অনেক প্রত্যাশা নিয়ে বিয়ের মানে অঙ্গনে ঢুকি বা বিয়ের জীবনের ওই মানে কি বলবো ওই পর্বে ঢুকি, যে বিবাহিত জীবনের পর্বে, দেখা গেল আমার প্রত্যাশাগুলো পূরণ হচ্ছে না। যখন এটা কেন হয়? বিকজ আমাদের প্রত্যাশাগুলো বাস্তবসম্মত থাকে না। আমরা খুব রিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে অনেক সময় ঢুকি না বিয়ের সম্পর্কে। ওটাকে একটু খুব মানে হয় না, খুব রোজি, খুবই ফ্লাওয়ারি রোজি যেটা বলা হয়, খুবই সুন্দর হবে, এটা খুবই সুন্দর একটা জীবনে আমি ঢুকছি। অনেকের এরকম স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্ন অনেক সময় ভঙ্গ হয়। তো সেই জন্য আমাদের খুব বাস্তবসম্মত যদি মানে প্রত্যাশাগুলো আমরা নিয়ে রাখি আগে থেকে, তাহলে আমাদের বিয়ের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জগুলো কম হবে। তো আমাদের বিয়ে থেকে আসলে কি কি প্রত্যাশা? অনেকে বলে যে বিয়ে হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হয়তো প্রেম চলছে, বলা হয় যে প্রেমের সময় একটু ঝগড়া হয়, যখন আমরা বিয়ে করব তখন আমাদের আর ঝগড়া হবে না। এগুলো আসলেই একদম স্বপ্নের মতো। এই স্বপ্ন পূরণ হবে কিনা আমরা জানি না। তো আমরা আগামীতে আরেকটু ডিটেইলে আলোচনা করব এগুলো নিয়ে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।